আচ্ছা মা, নিজের মামা বাড়িতে থাকতে হবে, এতে রুম ভাড়াদার কি আছে? তোর মামা যে কতটা কৃপণ টাইপের লোক তোর তো জানাই আছে। 40 টাকা কেজি ভালো বেগুন রেখে 20 টাকা কেজি অল্প পোকা ধরা বেগুন কিনে আনে। বুঝতে পারছিস কতটা হার কৃপণ? কৃপণ দেখছি, কিন্তু মামার মতো এত কৃপণ জীবনও দেখিনি। শেষে কিনা পচা বেগুন খাওয়া শুরু করলো। আজ 7 বছর পর মামার বাড়িতে পা রাখছি। দরজায় টোকা দিলাম। একজন 40 থেকে 45 বছর বয়সী লোক দরজা খুলে মা কোনো কথা না বলে পা ছুঁয়ে সালাম করলো। আমি সালাম দিলাম, তবে দাঁড়িয়ে থেকে দিয়েছি। মাথায় লম্বা গোমটা দিয়ে বলে, কেমন আছো মেজো দাদা? সঙ্গে সঙ্গে চোখে মুখে হাসি রেখা ফুটে উঠল। আমাকে বুকে জড়িয়ে ধরলো। মোটেও এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। জড়িয়ে ধরে বলে, সেই যে নাক ঘষি মেরে চলে গেলি আর একটি বারও দেখতে আসলি না কেমন আছি। 7 বছর আগে যখন মা আর মামার ভিতর জমি জমা নিয়ে ঝগড়া হয়, তখন রাগের বসে নাক বরাবর একটা ঘুষিতে মামাকে অজ্ঞান করে দিই। সেদিন আর বাড়িতে ঢোকার সাহসই হয়নি। একটা বন্ধুর বাড়িতেই রাতটা কাটিয়েছিলাম। মামা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখন কি আগের মতো দুষ্টুমি করিস নাকি? কি যে বলো না মেজো দাদা, সোহাগ অনেক ভালো একটা ছেলে, শুধু পড়ালেখায় একটু কাঁচা। বুঝতে পারছি না মা প্রশংসা করছে নাকি মান সম্মান ডোবাতে চাচ্ছে। চিন্তায় মাথায় উকুনগুলো কিলবিল করছে। মাথা চুলকাতে চুলকাতে মার দিকে কট মুটিয়ে চোখ নিয়ে তাকালাম। মা ফিক করে এসে দিল। আমার তাকানোতে মামা পান চিবোতে চিবোতে তখন বলে, শুনলাম ছেলে নাকি গেঞ্জিকা টেঞ্জিকা খাই, মানে শুদ্ধ ভাষায় যাকে গাঁজা বলে আর কি। 32 পেটে দাঁত বের করে খিলখিল করে এসে দিল। লজ্জায় মুখখানা আমার লাল হয়ে গেছে। না পারছি চোখ তুলে তাকাতে, না পারছি কোনো কথার উত্তর দিতে। বুঝতে বাকি রইল না, নাক ফাটানোর প্রতিশোধটাই নিতে যাচ্ছে। তাই নীরবে সহ্য করে যাচ্ছে। মামা ছাগলের মতো বলেই যাচ্ছে। মার দিকে করুণ চোখে তাকালাম। মা হাতের ইশারায় বলল, তুই একটু কন্ট্রোলে থাক, রাখবি না। ওসব খায় না, তবে মাঝে মাঝে 2-1টা সিগারেট খায়। মামার চোখ ছানা বড় হয়ে যায়। বলিস কি সিগারেট খাই, অথচ তুই কিছু বলিস না? বাড়ি অসভ্য হয়ে গেছে তোর ছেলে, একটু চোখে চোখে রাখতে হবে। আহ মেজো দাদা, বকছো কেন? বাচ্চা মানুষ বোঝে কম, বুঝালেই সব বুঝবে। এই বুড়া না তার ছেলেকে বাচ্চা বলিস? বিয়ে দিলে তো নিজেই 3 বাচ্চার বাপ হয়ে যাবে। হা 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 হা। মেজো দাদা, হয়েছে হয়েছে, আর বলবো না, মজার জন্য দুঃখিত। এই ধরনের চাবি দোতলার রুমটা এখন থেকে তোরদের। মামা ভারী গলায় ডাকলো। মা তাঞ্জু, একটু নিচে আসো। আমি ভাবতে থাকলাম, এই তাঞ্জটাকে, নামটাও কেমন যেন চেনা চেনা লাগছে, যেন অনেক বছর আগে কখনো শুনেছিলাম। রূপে গুণে ভরপুর, চুলগুলো খোপা করে বেনি বেঁধেছে। বিধাতা যে এত সুন্দর বস্তু বানাতে পারে, সেটা মেয়েকে না দেখলে বুঝতাম না। মামা যে মা বলে ডাকলো, তার মানে কি এটাই আমার নানি? এমন যুবতী নানি কিভাবে সম্ভব? নানা কি আরেকটা বিয়ে করেছিল নাকি? আমি একটু জোকেই মেয়েটার পাশে সালাম করতে যাব, তখন আমাকে টেনে তুললো। টকবকানো জলাময়ের মতো চোখ, আগুনের কুণ্ডের মতো বিস্ফোরণ হচ্ছে। ভয় ঢোক গেলাম। কানে ব্যথা লাগছে, অথচ বলার মতো কোনো ভাষায় আমি মুগ্ধ উচ্চারণ করতে পারছি না। সোহাগ, সালাম করছিস কেন? এটা তাঞ্জু, তোর সঙ্গে ছোটবেলা যে মেয়েটা খেলা করতো, এই সেই মেয়ে। কিন্তু মামা যে বললো মা, তার মানে তো এটা আমার নানি, সেটাই বোঝা যাচ্ছে। আমি যেমন তোকে বাবা পাগল বলে ডাকি, তেমনি তোর মামাও তার মেয়েকে আদর করে মা ডাকে। বোকা ছেলে, এখনো বুঝ জ্ঞান হলো না। মা কথাগুলো বলে একটুখানি হাসলো। আপু আমার কানটা ছাড়ুন, ব্যথা লাগছে তো। তানু একটা হাত কোমরে রেখে বলে, বেশ হয়েছে, কান টেনে ধরেছে। তোকে তো মেরেই ফেলতাম আমি। এতদিন পর আমাদের কথা মনে হলো তোর? এই 7টা বছরে একটিবারও কল দেওয়ার কথা ভাবিসনি? নাম্বার ছিল না আপু, তুমি তো আমাকে নাম্বার দাওনি। অনেক চাইছি, দাওনি। এখন থেকে প্রতিদিনই ঘুম থেকে উঠে তার সামনে নামের হাজিরা দেব, প্রমিস। কান ছেড়ে দিয়ে অন্য মাথায় দিয়ে মাকে সালাম করলো। আমি ব্যাগটা হাতে নিতে মামা বলল, তাঞ্জু, ওদের 2টা দেখিয়ে দিয়ে আসো। সব থেকে বড় এবং সবচেয়ে রুম 2টা দেখাবে। 32টা দাঁত কপাটি দিয়ে হো হো করে এসে দিল মামা। কি বিশ্রী হাসি দিতে পারে মাইরি। মামা না হলে আরেকটা বার ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিতাম। তানু, ছোট করে তানু ডাকি। হাত থেকে ব্যাগগুলো কেড়ে নিয়ে বলে, রাগ, তোর এসব নিতে হবে না। এতটা ভারী ব্যাগ তুই সহ্য করতে পারবি না, বাচ্চা মানুষ। ডানার টান দিতে তাঞ্জু ধবাস করে পড়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনার চিন্তা করতে হবে না আন্টি, আমি এক ব্যাগ নিতে পারবো। প্রতিদিন 1 গ্লাস দুধ খাই। ব্যাগ তোলার খুব চেষ্টা করছে তানু, কিন্তু পারছে না। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। হা করে এসে দিয়ে বললাম, বাচ্চা মানুষের কাজ বাচ্চাকে করতে দিলে খুশি হব। আপু, আপনার এত কষ্ট করার কি দরকার? তারপর রুম দেখিয়ে দিল।
মার রুম আগে থেকে গোছানো ছিল, অবশ্য তানু ছাড়া কেউ করেনি, কারণ মেয়েরা এপারে রুম পরিষ্কারের কাজ পারফেক্টভাবে করতে। আমার রুমে এসে দপাস করে খাটে শুয়ে হাঁপ ছাড়লো। ব্যাগগুলো এক কোনায় রেখে স্যান্ডো গেঞ্জি খুলছিলাম, তখন তানুর চোখের দিকে চোখ যায়। লোবানো দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। বজ্জাত মায়া। এবার একটু রেগে গেলাম। এই রুম থেকে বের হয়ে যান। কাপড় বদলানোর দেখাটা কি ভদ্রমেয়েদের কাজ? আপনি আমার রুমে কি করছেন? হ্যাঁ, বাহ, তুই তাহলে অনেক বড় হয়ে গেছিস দেখছি। কেন, ছোটবেলার যখন আমার সঙ্গেই গোসল করতি তখন তো এরকম রাখতি না? লজ্জায় মুখ লাল হয়ে কুঁচকে গেছে। তখন আমরা ছোট ছিলাম আপু। এসব মনে করে দিয়ে কি লজ্জা দেওয়ার চেষ্টা করছেন? 18 বছরের নিচে সবাই শিশু, তার মানে তুই এখন বড় হয়ে গেছিস? এখন আমার 2-3 বছরের ছোট। লজ্জায় কোনোভাবে হাত টেনে ধরে বাইরে পাঠিয়ে দিলাম। এবার যেন একটা হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে উঠে দাঁড়ালাম। মায়ের হাতে ধরা পড়ার আওতার বাইরে। মা নিচে রান্নার কাজে ব্যস্ত। পকেটে হাত ঢুকে দিয়ে দিশলাই আর একটা সিগারেটের প্যাকেট বের করলাম। রাস্তার মাঝপথে নিয়েছিলাম, কিন্তু মা পাশে থাকার জন্য খেতে পারেনি। মনটাও কেমন যেন সিগারেট করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে রেখে আগুন লাগালাম। শুক টান দিচ্ছি। হঠাৎ পাশ থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলল, কে রে ওখানে ধোয়া খাচ্ছে? তাহলে কি মা সিগারেট খেতে দেখে ফেলেছে? হঠাৎ এমন একটা ডাকে ভয় পেয়ে পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। ভয় পেয়ে পাশের ছাদে তাকালাম। পাশের ছাদ বলতে মাঝখানে একটা 3 ইঞ্চির দেয়াল। এবার আগের থেকে ভয়টা আরও দ্বিগুণ হয়ে গেল। তানজু আপু তাহলে সব দেখে ফেলেছে। আমার আর রক্ষা নেই। মাকে নিশ্চয় বলে দিবে যে ডেঞ্জারাস মেয়েরে বাবা। কান্না কান্না ভাব হয়ে গেছে নিজের ভেতর। মার ভয় দেখালে কেঁদে দেওয়ার মতো অবস্থা। যে কোনো সময় কেঁদে দিতে পারি। দিয়াশলাই আর সিগারেটের প্যাক অটোমেটিক পিছনের দিকে চলে গেল। আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ভয়ে গলা শুকে কাঠ হয়ে গেছে। এমন সময় পানি পেলে গলাটা একটু ভিজে নেওয়া যেত। হুট করেই ধমকানি দিয়ে বলে, এসব ছাইপাশ কবে থেকে খাওয়া শিখলি? না মানে খুই না তো, আমি কিছু খাচ্ছিলাম না। সেটা আপনার চোখের ভুল। তাহলে পিঠের পিছনে হাত লুকিয়ে রাখছিস কেন? কি আছে বের কর বলছি। বুঝি না মেয়েরা সিগারেট খাওয়া কেন পছন্দ করে না। সামান্য সিগারেটই তো খাচ্ছিলাম, এতে রাগার কি আছে? সিগারেট খেয়েছি, গাঁজা তো নয়। ওই, কি ভাবছিস? না তো, কিছু না আপু। আপনি অকারণে আমাকে সন্দেহ করছেন। অকারণে মানে? আমি নিজের চোখে তোকে সিগারেটে আগুন লাগাতে দেখেছি, এখন মিথ্যা বলা হচ্ছে তাই না? এমন গুছিয়ে মিথ্যা বলা কোথায় শিখলি? বিলিভ মি আপু, আমি মিথ্যা বলছি না। তোর চেহারার সাথে সিগারেট শব্দটাও শুনতে খারাপ লাগে। তোকে তো ভদ্র ভেবেছিলাম, কেন খাস এসব? এবার সিগারেট সত্যিই লাগালাম। কয়েকটা শুক টান দিলাম। শেখা হয়েছে আপু। প্রথম প্রেম ছিল, তাই আবেগের বসে 2-3টা টান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন এটা না খেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি কিন্তু প্রেম টেম করি না। শেখা খাইছি, এটা মিথ্যে বললাম। আমাকে দেখ। প্রতিবারই তো দেখি অনেক সুন্দর দেখতে আপনাকে, তবুও বারবার দেখতে ইচ্ছে করে। বুদ্ধু, সেটা বলিনি আমি। বলতেছি আমাকে দেখে কিছু শিখতেও পারিস। 10 বার স্যাকা খাইছি, তবুও হার মানিনি, প্রেম করার চেষ্টা করেই যাচ্ছি। মাথাটা চক্কর দিয়ে উঠলো। বলে কি মেয়েটা 10টা জায়গা খাইছে, তবুও প্রেম করতে চাচ্ছে? আজব মেয়ে মাইরি। হ্যাঁ, 10টা শেখা। কিন্তু দুর্ভাগ্যের জন্য একটাও প্রেম হলো না। সব আমার টাকলো বাপের জন্য। কিভাবে যেন জেনে যাই প্রেম করতেছি। এসব প্রেম ভালোবাসা না করলেই নয় কি? স্বাধীনভাবে জীবনযাপন করুন। না থাকবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হুকুম, একদম ফ্রি। যখন যেটা খুশি করুন। বুঝবি না রে, প্রেমের ভেতর একটা ফিলিংস থাকে, বুঝলি? তুই তো হাবাগোপা, এসবের কি বুঝিস? সেজন্য 10টা জায়গা খাইনি। হাবা গবা হলে কি আর 10টা জায়গা খাইতাম নাকি? কি বললি? রাগী লোকে? কই না তো, কিছুই বলিনি। শুধু বলা মন থেকে ছেলে সব কিছুই সম্ভব। আচ্ছা, তুই আমার সঙ্গে প্রেম করবি? খুব মজা হবে, দেখবি। প্লিজ প্লিজ, না করিস না। কাজিনদের ভেতর রিলেশন করতে নেই, এতে আত্মীয়দের ভেতর ফাটল ধরে। 2টা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10টা করে আবার আসছে আমার সাথে করতে। কিচ্ছু হবে না, সব ব্যবস্থা আমি করিয়ে দিব। তুই শুধু আমার সঙ্গে প্রেম করবি। অন্য মেয়ের দিকে চোখ তুলেও তাকালে চোখ তুলে নিব। প্রেম করতে প্রথমে দুজন দুজনকে ভালোভাবে চিনতে হয়, বুঝতে হয়। মনের সাথে মনের সম্পর্ক তৈরি করতে হয়। এভাবে একদিনে কখনো প্রেম হয় না আপু। একদম আপু বলবি না, অনলি জানো, বুঝছিস? শুধু জানো। বেবি ও বাবু বলে ডাকবি। সব মেয়েদের বয়ফ্রেন্ড কত সুন্দর করে ডাকে, অথচ তুই কি না? আমি কি? তোর মুখে একটু ডাকের রস বলতে কিছু নেই। জন্মের সময় নিশ্চয়ই তোর মুখে মধু দেয়নি, তাই তো এমন হাবাগোবার মতো থাকিস। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যেভাবে হোক মাথা থেকে প্রেমের ভূত ছাড়াতে হবে। শেষ পর্যন্ত কিনা জুনিয়র সিনিয়র প্রেম করবে। প্রেম বিষয়ে দেখছি একটু ধারণা বলতে কিছুই নেই। অবশ্যই প্রেম করব, তবে সময় নিয়ে।
আমাকে তাহলে জোর আইসক্রিম চকলেট, তবে কিটক্যাট চকলেট কিন্তু 2-3 প্লেট ফুচকা, পার্কে বসে বাদাম খাওয়াতে হবে, রোজ রোজ একটা করে সাদা গোলাপ, সকালে গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে, আমার চুলে হাত বুলিয়ে দিতে হবে, সাথে তেল দিলে আরও বেশি ভালো হবে। ব্যাস এইটুকুই। এক নিঃশ্বাসে তানু সব কিছু বলে দিল। তানুর কথাগুলো শুনে যেটা বুঝলাম, নিজের ইচ্ছেগুলো পূরণ করার জন্য প্রেম করতে চাইছে। যদি আমি বাদে খারাপ কোনো ছেলের খপ্পরে পড়ে, নিশ্চয়ই প্রেম করার স্বাদ মিটে যাবে, খারাপ মেয়েও হয়ে যেতে পারে। আর সাদা গোলাপ পাওয়া বর্তমানে দুষ্কর। হতভঙ্গ হয়ে তার চোখের দিকে চোখ রেখে বলি, না না আপু, থাক, আমার প্রেম করতে হবে না। সিঙ্গেল দেবদাসী ভালো আছি, কি দরকার হোদায় উটকো ঝামেলায় নিজেকে জড়ানোর। আর আমি নিজেই তো একজন বেকার, টাকা কোথায় পাবো? তার মানে আমাদের প্রেম করা আর হলো না? শোন, তোকে আমার সঙ্গে প্রেম করতে হবে মানে করতে হবে, না করলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাসা থেকে বের করে দিব। প্রেম না করার সঙ্গে বাসা না রাখার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। টাকা দিয়ে বাসা ভাড়া থাকে, বুঝেছেন, ফ্রিতে নয়। হোয়াট? আপু তোদের থেকে টাকা নেই? আর এটা ঢাকা শহর, সহজে রুম পাওয়া মুশকিল, পারলে অন্য বাসা ভাড়া নিতে পারিস। এটাও ঠিক বলেছে, ঢাকা শহরে রুম পাওয়া মুশকিল। বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আমি রাজি আছি, তবে টাকার বিষয়তে একটু ভাবতে হবে। টাকা জোগাড় কিভাবে করব? সেটার ব্যবস্থা আমি করে দিব, তুই চিন্তা করিস না। চল বাজারের দিকে যাব, না গেলে নাক ফাটিয়ে দিব। এখন এই ভর সন্ধ্যায়? ভীতু একটা, আমি থাকতে ভূতের ভয় কিসের? দেয়াল টপকে পার হতে গিয়ে পা হড়কে পড়ে যায়, হাঁটুর একটু অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত চুয়ে পড়ছে। আমি স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছিলাম, এক ধমক দিয়ে বলে, কি দেখিস শাপলা, একটু তো হাত ধরে তুলতেও পারিস, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবি? লজ্জায় লাল হয়ে একটা সুন্দর মেয়েকে স্পর্শ করব, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আমি পারবো না, লজ্জা করে আমার। চোখ দুহাতে আড়াল করে দৌড়েই বললাম। বেশ কিছুক্ষণ রাগী দৃষ্টিতে তাকিয়ে ভুরু বাঁকা করে তাকালো। তুই ছেলে না মেয়ে? তোর তো দেখি আমার থেকে বেশি লজ্জা, এমন একটা থাপ্পড় দেবো না, সব লজ্জা হাওয়ায় মিলিয়ে যাবে। পুরুষত্ব দেখানোর এটাই সময়। কোনো কিছু না ভেবে আবুকে কোলে তুলে নিলাম, দুহাতে গলা পেঁচিয়ে ধরেছে তানু। চোখে চোখ রেখে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছি। হুট করে মাথাতে ভয় এসে মনোবলকে ভীতু করছে। আপু, এমন সময় যদি মামা দেখে ফেলে তখন কি করব? আমার তো খুব ভয় করছে। তানুর কণ্ঠে একরাশ ভালোবাসা খুঁজে পেলাম, জানি সে সত্যি আমাকে ভালোবাসে। আমাকে থামিয়ে দিয়ে ঠোঁটে তার আঙুল রেখে বলে, চুপ, একটা কথাও বলবি না। আব্বু দেখলে দেখুক, আমি বলে দিব তোকেই শুধু ভালোবাসে, এই মনো দেহ শরীরের প্রতিটা অঙ্গ, আমার পিচ্ছি রাজকুমার। আঙ্গুলটা আমার নিঃশ্বাস ভারী করে দিচ্ছে। ললিপপের মতো আঙ্গুলে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে করলেও সেটা আমার সাধ্যের বাইরে। আবু কাঁধে হাত রেখে আরেক হাত দিয়ে চুলগুলো খামচে ধরে ঠোঁটের সাথে আসার চেষ্টা করছে। গোলাপি কমলার মতো টসটসে রসালো ঠোঁট নিজেকে দুর্বল করে দিচ্ছে। পাগল করে দিতে ইচ্ছে করছে তার ভালোবাসায় সাড়া দিতে। ঠোঁট লাগিয়ে দিয়ে পাল্লা দিয়ে কিস করছে আপু। না আপু, এখন এসব করার ইচ্ছে নেই। আমি আপনাকে কাছে থেকে পেতে চাই, তবে এরকম নোংরা ভালোবাসার মাধ্যমে না। তানু যেন আমার ব্যবহার আরও মুগ্ধ হয়ে গেল, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের দিকে। চোখের অগ্নিগুলোকে জলকণা চিকচিক করছে, তবে সেই জলে কষ্ট না, চোখের কান্না খুঁজে পাচ্ছি। ভালোবাসা তার চোখে খুঁজে পাচ্ছি। লেপটে লুপটে গেছে লিপস্টিকগুলো, তবুও তার চেহারার সৌন্দর্য ফুরাচ্ছে না। বন্ধুরা, গল্পে নায়িকার নামটা চেঞ্জ করা হয়েছে, তানজুর পরিবর্তে নীলা দেওয়া হয়েছে। নীলাকে রুমে ঢুকে খাটের একটা কোণে দাঁড়িয়ে শুয়ে দিলাম। কোমরের নিচ থেকে ডান হাত দিতেই আমার শাটেল কলার চেপে ধরলো। তার ঠোঁট বরাবর আমার চেহারা, চোখ বন্ধ করে আমার কলার টানতে টানতে বুকের সঙ্গে জড়ে ধরার চেষ্টা করছে। কোমর ঝাঁকিয়ে বুকের সঙ্গে মিশে নিল, ঠোঁট কামড়ে ধরলো। কোনো শব্দ বেরোচ্ছিল না, শুধু শব্দটাই বেরোচ্ছিল। কোনোভাবে ছাড়িয়ে নিয়ে বললাম, নীলা আপু, এখন এসব করা কি খুব প্রয়োজন? আমাদের আগে বিয়ে হোক, তখন না হয়। আর তাছাড়া আমিও আনরোমান্টিক ছেলে। চুপ, আমাকে আপু বলবি না, আমি তোর আপু হতে চাই না, পারলে স্বামী বানিয়ে নেব। কলার টেনে বুকে চেপে ধরে ঠোঁটে ছোঁয়া পেতে চাই। হাতের মুঠি ঠোঁটে রেখে সেটা নয় মানলাম, তবে আমাদের ভালোবাসে কি মামা মেনে নেবে? আমাদের বংশের পরস্পরে আত্মীয়তার ভেতর বিয়ে কখনোই মেনে নেয়নি। যদি আপনার সঙ্গে বিয়ে না হয়, আমার লাগানো দাগ নিয়ে কুরে করে মরবেন। আমি চাই না কোনো মেয়ের এভাবে চরিত্র নষ্ট হোক। নাক টিপে দিয়ে বলে, পিচ্ছিটা অনেক বড় হয়ে গেছিস, আমি রাজি থাকলে বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিয়ে যাব, আপুও কিছু বলতে পারবে না। এখন আমি উঠি, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠোঁট মুছতে মুছতে নিজের রুমে ঢুকছিলাম, মা পেছন থেকে ডাক দিল। কোথায় গিয়েছিলি? না মানে মা, ছাদে গিয়েছিলাম একটু হাওয়া বদলের জন্য। থাক, মিথ্যা বলতে হবে না, তোর ঠোঁটে লিপস্টিকের দাগ
কেন লেগে আছে? নীলার রুমে গিয়েছিলি? সন্ধ্যের চোখেই মা বলল, আমার সত্যিকারের আম্মু কিন্তু আমার সাথে একদমই ফ্রি। না মা, আমি নীলাপুর রুমে কেন যাব? আমি তো ছাদে ছিলাম। আর কোথায় পেলে লিপস্টিক? হাতের এক কষায় লিপস্টিক মোছার চেষ্টা করলাম। মা ঠোঁটের এক কোণ থেকে আঙ্গুলে লিপস্টিকের দাগ লাগিয়ে আঙ্গুল সামনে রেখে ধমকানি দিয়ে বলে, এটা কি তাহলে? আমার সাথে মশকরা করিস? থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দেব। সেই তোর বড় আপুর মতো। আর তুই কিনা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস? তোকে তো ভদ্র ভাবতাম, তুই তো এমন ছিলি না। বাচ্চাদের মতো চোখে চোখ ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে বালিশ ভিজিয়ে দিচ্ছি। রাতে কিচ্ছু খাইনি। আমার কি দোষ? নীলাপই তো জোর করে। রাগটা এখনো কমেনি। দরজায় টকটক শব্দ হলো। ছিটকিনি খুলে দিতেই নীলাকে দেখে বললাম, কেন এসেছেন আপনি? আপনার জন্য এই প্রথমবার আমার মা আমাকে বকাঝকা করেছে। আজ থেকে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। খেয়ে নে, রাতে না খেলে শরীর খারাপ করবে তো। থালাটা ছিটকে ফেলে দিলাম। মা সামনে এসে দাঁড়ালো। নীলা মাকে জড়িয়ে ধরে মায়া কান্না শুরু করে দিল। নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানতাম না তুই আমার ছেলেকে এত ভালোবাসিস। কেন তোরা একে অন্যকে ভালোবাসলি? জানিস না আমাদের বংশ নিজেদের ভিতর বিয়ে করা অপরাধ? বিশ্বাস করো ছোট মামনি, আমি সোহাগকে ছোট থেকেই অনেক ভালোবাসি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু বোঝেনি। সম্পূর্ণ ঘটনাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা থালা ভরে আবারও নিয়ে এলো আর বলল, মিজো দাদা এসব যেন না জানে। আমার ছেলেটা যেন কোনো ক্ষতি না হয়। পৃথিবীতে আপন বলতে ছেলেটাই আছে। আমি খাটে পা তুলে আরামে বসলাম। নীলা আমার সামনে বসে ডাল ভাত আমার মুখের সামনে ধরে হা করতে বলল। আমি ভুরু বাঁকা করে বললাম, হাত ধুয়েছিলেন? সাবান দিয়ে পরিষ্কারভাবে 2বার হাত ধুয়েছি তোকে নিজ হাতে খাওয়ানোর জন্য। এবার বড় করে একটা হাকর দেখি। আপনি অনেক কিপটা বুঝলেন। কেন? আমার আব্বুর মতো মোটেও কিপটা না। কিপটা হলে তোকে সব ভালোবাসা একদিনেই উজাড় করে দিতাম না। কিন্তু তুই তো ভালোবাসার অক্ষরও বুঝিস না। উহ, ডাল ভাত ভালো লাগে না, মাংস হলে ভালো হতো। এসব কেউ খাওয়ায় নাকি? হুম, এনেছি তো, ফ্রিজে তুলে রেখেছিলাম, তুই আসলে খাওয়াবো সেই জন্য। এবার খুশি তো? টিফিন বক্স খুলে দেখালো। সম্পূর্ণ দিয়েন না, মার জন্য নিয়ে যাব। আমাকে কখনো ভালোবাসলি না জানিস। তোকে নিয়ে কত স্বপ্ন দেখি। আমাকে নিজ হাতে খাওয়া। নীলাকে আর কিছু বলতে দিলাম না। মুখে এক টুকরো মাংস তুলে দিলাম। আমার দিকে এক মনে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে। তুড়ি দিয়ে বলি, খালি পেটেই থাকবো নাকি? মুখ তো ব্যথা হয়ে গেল হা করে থাকতে থাকতে। ও হ্যাঁ, সরি, মনে ছিল না। নীলা খাইয়ে দিয়ে চলে গেল। রাতে ঘুমানোর সময় কখনো ছিটকিনি লাগাইনি। কারেন্ট চলে গেলে দরজা দিয়ে হালকা হলেও একটুখানি বাতাস আসে। জানালা পর্দা সরিয়ে দিতেই সকালে মিষ্টির উদ্দেশ্যে চোখের সামনে পড়লো। ঝাপসা ঝাপসা চোখ, চোখ মুখ কসলাতে কসলাতে সামনের দিকে তাকালাম। একটা সদ্য গোসল করা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সবুজ পাড়ির শাড়ি, চোখের কোণে কাজল টেনে দেওয়া, চুল থেকে পানি চুয়ে পড়ছে, হলুদ রঙের ব্লাউজ। আমি প্রেমে পড়ে যাচ্ছে মেয়েটার। খাটের এক কোণে বসে চায়ের পিস সামনে ধরে বলল, কেমন ঘুম হলো রাতে? পাশে রাখা চশমাটা নিয়ে চোখে দিয়ে হাত থেকে চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণভাবে বললাম, মোটামুটি ভালো হয়েছে ঘুমটা। বললি না তো চা কেমন হয়েছে? এক কথায় অপূর্ব হয়েছে। সাথে আছে রূপবতী মেয়ে, তার সামনে হয়তো এতটা সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা মেয়েরা তো সুন্দর সে কীভাবে বানাও? এই চায়ের আমার অর্ধেক ভাগ আছে। অর্ধেক খেয়ে বাকিটুকু তোকে দিয়েছি, সেজন্য এতটা স্বাদ পাচ্ছিস। কারণ লিপস্টিক সব ছেলেদেরই পছন্দ। বমি করার চেষ্টা করে বমি করতে পারলাম না। লিপস্টিক খেলে পেট খারাপ হয়। ইতিমধ্যে লিপস্টিক চাও খেলাম, বেসম খেলাম বড় সড়ো। কি হলো তোর? লিপস্টিক কেন খাওয়ালেন? এটা কি চা বলে নাকি লিপস্টিক বলে? আবার শুরু হবে পেট খারাপ হওয়া। অভ্যাস করে নে, বিয়ের পর প্রতিদিন খেতে হবে। আরও 10 বছর পর বিয়ে, এখন করতে পারবো না। পারলে আমার জন্য 10 বছর অপেক্ষা করে থাকতে হবে। নিজে বাড়ি করব, বিজনেস থাকবে, তারপর। বিজনেস করতে হবে না, আমার বাচ্চার আব্বু হলেই চলবে। যা ফ্রেশ হয়ে আয়। কোনোরকম জোর করে খাট থেকে তুলে দিল। দেয়াল ঘড়ির দিকে চোখ যেতে দেখি 12টার কাছাকাছি। নীলাকে বললাম, তোয়ালে আছে? একটাই আছে, সেটা আমি ব্যবহার করি, তুই চাইলে নিতে পারিস। আনবো কি? গোসল করতে করতে পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। সারা গায়ে সাবান লাগানো আছে। মুখে একটু মনে হয় বেশি দিয়েছি। এখন উপায় কি? আশেপাশে হাতে কাপড়ের মতো কিছু একটা হাতের নাগালে পেলাম। প্রথমে চোখ মুছলাম। চোখ মুছে দেখি নীলা আপু। তার শাড়ির আঁচলে লেগেছে সাবান। এক বালতি সামনে রেখে দিয়ে লুঙ্গির গিট্টু ঠিক করে দিয়ে বলল, ট্যাঙ্কের পানি শেষ, একটু পানিতেই গোসল করতে হবে। আর লুঙ্গিটা ঠিকভাবে পরতে পারিস না, খুলে তো সব কিছুই দেখা যাচ্ছে। লজ্জায় লাল হয়ে গেলাম। নীলা আপু আমার সব লজ্জা দেখে নিয়েছে।
সামান্য ঠিক এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না, মুচকে এসে দিয়ে চলে গেল। গোসল করে বের হবো এমন সময় নীলাপু সামনে এসে দাঁড়ালো। একটাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে একজন আরেকজনের মুখোমুখি। ভয়ে, অনেক ভয় করে নীলাপুকে দেখে। অনেক কষ্টে একটা ভাড়াটে বাসা পেলাম, কিন্তু মনে হয় না বেশি দিন থাকতে পারবো। সত্যটা তো একদিন না একদিন ধরা পড়বেই। তখন সম্মানের সাথে থাকার জন্য অভয়স্থলও হারাতে হবে। নীলাপু হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে বলল, করছিস সব? ঘরের মধ্যে থাকার কারণে হঠাৎ চমকে যাই। আমি তোতলাতে তোতলাতে বললাম, না না, কিছুই করছিলাম না, তোয়ালে দিয়ে মাথা মুছতেছিলাম। এখন থেকে আর মুছতে হবে না, আমি মুছিয়ে দেবো তোর ভেজা চুল। যার কাজ তাকে করতে দেওয়াই ভালো, বুঝলি? কিন্তু নীলা আপু কথার মাঝখানে থামিয়ে দেয়। এই যেন বইয়ের অধিকার, আর আমি তার সদ্য বিবাহিত স্বামী। কি আশ্চর্য! অথচ আমাদের দুজনের একজনেরও বিয়ের কথা পর্যন্ত বাড়িতে বলা হয়নি। আর যদিও আমাদের বিয়ে সম্পর্কে কোনো কথা শুনতো, তাহলে তো জীবন তো পুড়িয়ে ফেলা হতো। কিছু কিছু সমাজের নিয়ম বড়ই অদ্ভুত। কাজিনদের ভেতর কেন যেন বিয়ে করে না। নীলা মাথার বিন্দু পরিমাণ জলও দৃঢ় দৃষ্টিতে দেখে সেটা মুছে দিচ্ছে। মানুষ আসলে ভুল চিন্তাধারা নিয়ে চলাফেরা করে। বয়স গেলেও মানুষের আবেগ কমে না। আবেগ বিবেক নিজের উপর নির্ভরশীল করে। যদি সে আবেগে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে থাকে, তাহলে আবেগ নিজ থেকে তাকে ছাড়বে না, আরও শক্ত করে তাকে তার ব্রেন ধ্বংস করার চেষ্টা করবে। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। নীলাপু বলল, টেবিলে ভাত বেড়ে রেখেছি, খেয়ে নিবি। আজও ডাল ভাত নাকি মাংস? কোনটা রান্না করেছেন আমার জন্য? প্রতিদিন কি তোর জন্য মাংস রান্না করব নাকি? মাংস কি গাছে ধরে? জানিস না আমার আব্বু কতটা কৃপণ একটা লোক? জানি তো। এত পরিমাণের কৃপণ যে পচা বেগুন খায়, ভাবতেই অবাক লাগে। এই কৃপণ মানুষটাই আমার ভবিষ্যৎ শ্বশুর। প্রচণ্ড রেগেই। আমার আব্বুকে অপমান করবি না বলে দিলাম, নইলে নইলে তোর। থাক, আর বলতে হবে না। কিছু বলতেই তো কিসটিস করে একাকার অবস্থা করে দেবেন। সব আমার ইজ্জত লুট করার ধান্দা। আসলে ছেলেরা ঠিকই বলে, মেয়েরা শুধু ছেলেদের দেহ ভোগ করার জন্যই ভালোবাসে। রেগে টকবক হয়ে বলল, চুপ কর বজ্জাত। ধ্যাৎ। রাগ করে চলে গেলাম ডাইনিং টেবিলের কাছে। মামা এসে পাশে চেয়ার টেনে বলল, সোহাগ, তোমাকে একটা ছোট কাজ দিব, করতে পারবে? করলে আমার খুব উপকার হবে। অনেক সময় পর মামা আমার সঙ্গে হেসে কথা বলল। আমি আর না শব্দটা মুখ দিয়ে বের করতে পারলাম না। জি মামা, বলেন। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার একমাত্র মেয়েটা তোমার প্রাইভেটে পড়াতে হবে। অঙ্কে বড্ড কাচ্চা, এবার ফেল করলে বের করে দিব। একগাল হেসে দিয়ে কথাগুলো বলি। কি যে বলেন না মামা, ভাগ্নের সাথে কেউ মজা করে? আমার থেকেও ভালো ভালো স্যার পাবেন পড়ানোর জন্য। এর আগে অনেক স্যার নিয়েছিলাম, তারা 1 থেকে 2 মাস পড়ানোর পর বলে, আঙ্কেল আপনার কোনো আপত্তি না থাকলে আমি নীলাকে বিয়ে করতে চাই। বলো তো ভাল লাগে এভাবে? স্যাররাও উচ্চামি শুরু করে, পড়াবে কার কাছে? কিন্তু মামা, নীলা আপু তো আমার সিনিয়র, মানে বয়স অনেক বড়। ছোট হয়ে কিভাবে পড়াবো? তুমি শুধু পড়ার সময় চোখে চোখে রাখবে, যেন পড়া ফাঁকি না দেই। প্লিজ বাবা, অনুরোধ করছি, না করো না। প্লেট উল্টে কয়েকটা লুচি দিল। নীলা, রান্না খাবো নাকি মার তৈরি করা লুচি? ধীরে সুস্থে সবগুলোই খাবো, সমস্যা নেই। মামাকে লুচি দিতে দিতে মা বলল, তোর মামার আমাকে এই বিষয়ে বলেছে, তোরও পড়ালেখার জন্য একটা মেড পেলি, সময়ও পার করতে পারবি। ওকে, তুই ঠিক বলছিস। আর তাছাড়া নীলাকে পড়ানোর জন্য মাসে মাসে হাত খরচ পাবে, বাসায় ভাড়াও দিতে হবে না। মাকে খুকি বলার অভ্যাস এখনো ছাড়লো না। বসে বসে সময় কাটানোর থেকে কিছু একটা করাটা অনেক ভালো। বেসরকারি স্কুলের ম্যাডাম, একদিন না একদিন চাকরিটা হাত ছাড়াই হবে। আচ্ছা মা, তুমি যখন বলছো আর কিছু বলতে পারবো না। মামা আজ থেকে পাঠিয়ে দেবেন, যথাসাধ্য চেষ্টা করব পড়ানোর। মামা খুশি মুখে চলে গেলেন। বুঝতে বাকি নেই মামার মনে রং লেগেছে খুশির ঠেলায়। তবে এটা কিভাবে সম্ভব? সিনিয়রকে একজন জুনিয়র পড়াবে? মামা কি গাঁজা টাজা সেবন করেছে নাকি? নিজের পায়ে নিজেই কোড়াল মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর নীলাপু যে পরিমাণে রোমান্টিক, শার্ট ছিঁড়ে ফেলা করে দেবে। কাঠফাটা করার রোদে ছাদে দাঁড়িয়ে ঘুরে ওড়ানোর মজাই আলাদা। লাটাই হাতে ছাদে দাঁড়িয়েছিলাম। ভেজা কাপড় পরিহিত এক যুবতী মেয়ে ছাদে পা রাখলো। ভেজা কাপড়ে এটে সেটে লেগেছে শরীরের সাথে। হয়ে তাকিয়েছিলাম নীলার দিকে। মুখ কুঁচকে বলল, কি দেখিস? তুই তো অনেক বেশি দুষ্ট হয়ে গেছিস। নীলার কথা শুনে ভাবনার ঘোর কাটলো। এই দুপুর রোদে বৃষ্টি হলো নাকি? কোথায় থেকে ভিজে আসলেন? তুইও যেমন বোকা, তোর কথাও তেমন বোকা। বৃষ্টিতে ভিজেনি, তোর ময়লা কাপড়গুলো ধুয়ে আনলাম। ও, কি ও? হ্যাঁ, অন্য কেউ হলে প্রশংসা করতো, তুই তো সেটাও করছিলাম। কেমন মানুষ রে তুই। ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদটাও দিতে পারিস না।
মুখ বেশি কাটিয়ে চুলের চাপটা মুখে লাগিয়ে মুখখানে ফিরে নিয়ে তারের উপর একটা একটা করে কাপড় শুকাতে দিচ্ছে। বালতির দিকে চোখ যেতেই মান সম্মানের চিন্তা মাথায় ভর করলো। যেভাবে হোক নীলার হাতে ওটা পড়তে দেওয়া যাবে না। ঘুড়ির লাটাই ফেলে দিয়ে বালতির ভেতর থেকে সেটা বের করে নিলাম। নীলা চেঁচিয়ে বলল, কি করছিস? ওটা কি লুকালি? আমার কাছে দে ওটা, নয়তো ভালো হবে না বলে দিলাম। না এটা দেওয়া যাবে না, অন্য সব কাপড় নিয়েন, তাতে সমস্যা হবে না, কিন্তু এই একটা না। বিয়ের পর তো সব আমারই ধুয়ে দিতে হবে, দে। আর ওটা তোর আন্ডারওয়্যার প্যান্ট, জানি, লুকিয়ে কি লাভ? আন্ডারওয়্যার প্যান্ট যদি চিবিয়ে খাওয়ার হতো তাহলে অবশ্যই খেয়ে নিতাম, তবুও দিতাম না কোনো মেয়ের হাতে। তোতলাতে তোতলাতে বললাম, সেটা না হয় বিয়ের পরই পাওয়া যাবে, এখন এটা ধোয়ার দায়িত্ব শুধু আমার। পিঠের পেছনে হাত লুকিয়ে রাখলাম। নীলাপু হাত থেকে নেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। আকাশ বরাবর হাত তুলে ধরলাম। পারলে ধরে দেখা সাথ। লাফ দিয়ে হাত ধরার চেষ্টা করছে, কিন্তু আমার উচ্চতার কাছে তার লাফাও হার মানবে। বড় একটা লাফ দিতে হুড়মের আমার উপর পড়ে গেল, মানে বুকের ঠিক মাঝখানে। এই গরমে শরীরটা আরও গরম হচ্ছে, তবুও যেন মনে হচ্ছে স্বর্গীয় সুখের ধাপটা হওয়া এসে বুকে বাড়ি খাচ্ছে। একটু উষ্ণ, একটু শীতল। নীলার একটা হাত আমার কাঁধে ঘেঁষে আছে, আরেকটা হাত হাতের কলার চেপে ধরে আছে। নীলাপুর কোমর কখন যে ধরেছি নিজেও জানি না। গালের দুপাশে টোল পরে আরও লজ্জায় লাল হয়ে গেছে। আর আমি সেই টোল পরে মুখের দিকে তাকিয়ে আছি। অপরূপ দেখাচ্ছে। এমন একটা মেয়েকে কেন যে আপু বলে ডাকি? কেন আমরা মামাতো ভাই বোন হলাম? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে কেন পৃথিবীতে পা রাখলাম না? এরকম একটা কোমর দেখা লোভ সামলানোটাই কঠিন একটা কাজ। কোমরটা আরও বুকের সাথে চেপে ধরে রাখার চেষ্টা করলাম। লজ্জা মাখা হাসি দিয়ে বুকে মাথা লোকালো। মুখটা তুলে ধরে ঠোঁটে চুমু দিতে গেলে লজ্জায় পাশ ফিরিয়ে নিল। লাল টুকটুকে গাল বানিয়ে বলল, আর কি করছিস? আমার লজ্জা করছে তো। আর আজ হঠাৎ এত রোমান্টিক মুড কেন? মনে হচ্ছে আমি কিছু জানি না, শুধু তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে। আজ থেকে তুমি বলে ডাকবা, শুধুই তুমি। জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছি দুজনে। সোহাগ, ছাড় আমায়, প্লিজ ছাড়। সাথে কেউ আমাদের এই অবস্থায় দেখলে অনর্থ হয়ে যাবে। নীলাজ আমাকে আটকে না প্লিজ, তোমাকে আমি একদম কাছে থেকে পেতে চাই, তোকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে চাই বলেই ঠোঁটে ঠোঁট লাগানোর চেষ্টা। এক ধাক্কায় বুকের উপর থেকে সরিয়ে দিল। এলোমেলো বুকের ওড়না ঠিক করতে করতে বলে, ঘোড়ার আনতে পারিস, এটাই তোর কাছ থেকে পাওয়া। একটা লিপস্টিকও তো করতে পারিস না, অথচ আমার মুখটা তোর জিহ্বায় লালায় একাকার অবস্থা করে দিল। ঠোঁট চুষতে হয় নাকি নাক চুষতে হয় সেটাও জানিস না। নীলাপু আপনি আমাকে এভাবে বকতে পারলেন? ওরে বাবুটা, কাঁদে না, আস্তে আস্তে সব শিখিয়ে দেব। আর শোন, সন্ধ্যায় আমি বই নিয়ে তোর রুমে পড়তে যাব, তখন শিখিয়ে দিব, ঠিক আছে? সন্ধ্যা হতে এখনো কয়েক মিনিট বাকি আছে। ধীরে ধীরে আশপাশটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কাঠের দরজাটা একটুখানি খুলে রেখে দিছি। তাকে দেখলাম না, নীলাপু এখন আসতেছে না কেন। কিছুক্ষণ বইয়ের দিকে মনোযোগ দেওয়ার ব্যর্থ চেষ্টা করলাম। দরজা খোলার বিকট শব্দ হলো। পুরাতন দরজা হলে যেমন হয় আর কি। ওনা ঠিক করতে করতে দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকলো। একবার ওর দিকে তাকিয়ে চোখ আবারও বইয়ের দিকে নিলাম। পড়ার টেবিলে বই রেখে পিছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, কি করিস? এটা কি প্রেমের ক্লাস পাইছো নাকি? বই নিয়ে পড়তে বসো যাও। আপনি থেকে হঠাৎ তুমি? তোর চট্টর কিছু হলো না তো? কপালে হাত রেখে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলো। হাত ছড়াও, এটা ক্লাস, আর আমি এখন তোমার স্যার, বুঝতে পারছো? যাও বই নিয়ে আসো। ধমকানিতে কিছুটা হলেও ভয় পেয়ে গেছে, চমকে ওঠার মতো। ব্যাগ হাতানোর পর একটা বই নিয়ে পড়ার টেবিলের পাশে চেয়ার টেনে নিয়ে বসলো। বই দেখে আত্মা পানি শূন্য হয়ে গেছে। এতগুলো বই থাকতে গণিত বইটা চোখে পড়লো। একটু বড় বাঁকা করে বললাম, অন্য কোনো বই নেই? স্যার, অন্য সব বই আনতে ভুলে গেছি। কেন, গণিত পড়ালে সমস্যা কি? গণিত? আমি কি গণিতে স্যার নাকি? খাটে বসে অন্য বিষয় পড়তে বসো, আমি একটু পড়তে বসি। মুচকে হাসতে হাসতে খাটে গিয়ে বসলো। ফ্যানটা চালিয়ে দিল। ঝাপটা বাতাসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। বারবার কানের পেছনে গুঁজে দেওয়া অসহ্য লাগে নীলাপুর কাছে। মাঝে মধ্যে পেন্সিলে আলতো করে কামড় বসে কি যেন ভাবছে। তখন একটা ইনোসেন্ট লাগছিল, নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। লোকে বলে বয়স পার হলে নাকি ভালোবাসাও কমতে থাকে, কিন্তু আমার কাছে একটাবারও এমনটি মনে হয়নি। কল্পনা তো চিন্তা করিনি। ভালোবাসি অনেক, শুধু মুখ ফুটে প্রকাশ করতে পারি না। সিগারেট লাগিয়ে কয়েকটা টান দিতেই নীলাপু চেঁচে বলে উঠল, এই এই কি করছিস? তুই তো ডাকাত, আমার সামনে বসে সিগারেট খাস, ভয় করে না তোর? যদি তোর মাকে বলে দেই তাহলে? টেবিলের এক কোণে জ্বলন্ত সিগারেট রেখে দিয়ে বললাম, মাকে বলবে? বলো। কি বলে আমি একটু শুনি। কথাটি বলে হা হা করে এসে দিলাম। চেঁচিয়েই বলল, আন্টি, আন্টি আপনার ছেলেকে দেখে যান, সিগারেট খাচ্ছে।
দাঁড়া দেখাচ্ছি মজা। অপরাধ করে আবার বলিস বলে দিতে। পাশের রুম থেকে মা বলে উঠলো, সিগারেট খেলেই চরিত্র খারাপ হয় না বুঝলি? সিগারেট তো তোর বাবাও খেত, এখনও খায়। কই, আমি তো কিছু বলিনি। কপালে হাত রেখে বলে, হাই কপাল। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করেছ। ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে রাখছো। যা করার নিজেরই করতে হবে। নীলাপুর সামনে বসে পড়লাম। দেখি কি লেখলা এতটা সময় রাবার দিয়ে ঘষাঘষি করে। হাত থেকে খাতাটা কেড়ে নিলাম। ভয়ে ভয়ে এটে সেটে হাঁটু মুড়ি দিয়ে বসে আছে। খাতা প্রথম পৃষ্ঠায় লেখা, ভালোবাসি আমার পিচ্ছি ছাড়টাকে। রাগনি নীলাপুর দিকে তাকিয়ে এসে দিলাম। এক নিমিষে গলা জোরে ধরে বাচ্চাদের মতো গালে চুমু দিল। গাল পরিষ্কার করতে করতে বললাম, এসব কি শুরু করলেন? পড়ার সময় তো একটু মনোযোগ দিতে পারেন। ধাক্কা দিয়ে ফেলে দিল খাটের ওপর। বুকের উপর উঠে বসলো। একটুখানি ঝুঁকে আছে মুখের ওপর। চুলগুলো খোলা রাখার জন্য নাকে চোখে সুরসুরি দিচ্ছিল। চোখে মুখে শয়তানি হাসির আওয়াজ। আপু ঠোঁটের উপর আঙ্গুল রেখে নিজের একটা ঠোঁট কামড়ে ধরে বলে, চুপ। ক্লাস তো অনেক নিয়েছিস, আজ তোকে রোমান্টিক ক্লাস করাবো ছাত্রী হয়ে। ভালোবাসা কত প্রকার এবং কি কি কিভাবে ভালোবাসতে হয় বর্ণনা সহকারে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে চুলের ভিতর লুকিয়ে নিল। ঠোঁট দুটো এক করে দিল। আমি ধীরে ধীরে হারিয়ে গেলাম তার ঠোঁটের উষ্ণ স্পর্শের ছোঁয়ায়। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছেড়ে কথাগুলো দুজনেই বলি। চুলগুলো মাঝে মাঝে হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। নীলাপুকে বুকের উপর থেকে নিয়ে নিলাম। মাথাটা এখনো ঝিমঝিম করে ব্যথা করছে। উষ্ণ ঠোঁটের মায়াবী ভালোবাসার ছোঁয়ায় নেশা লেগে গেছে। চুলগুলো খামচে ধরে ঠোঁটের কোণে একটা কিস করে বললাম, নীলাপু এটা কি ছিল? তোর প্রতি আমার ভালোবাসা, এটাকে বলে ভালোবাসার আদর। কেন, তোর ভালো লাগছে না বুঝি? বুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দপাস করে বালিশের উপর চিত হয়ে পড়ে গেলাম। এলোমেলো চুলের ঝাপটা দিয়ে চলে যেতে চাচ্ছি নীলাপু। অবস্থায় বা হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলাম। ভালোবাসা নেশা মাতাল হয়ে আধো আধো কণ্ঠে বললাম, প্লিজ আর একটু। কপালের সঙ্গে কপাল টেকে দোগালে হাত রেখে এক ফালি মাইপে হাসি দিয়ে নিচের ঠোঁটে কামড়ে ধরলো। ঠোঁটগুলো টেনে লাগালো। হাঁপাতে হাঁপাতে ভারী গলায় বলল, ওহ সোহাগ, আই লাভ ইউ। আমাকে কখনো ধোকা দিবা না তো? আমি তোকে সারাটা জীবনে আপন করে পেতে চাই। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। চুল মুঠিতে খামচে ধরে আদর করতে লাগলো, ঠোঁটে ঠোঁট রেখে। এটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। কি করবো ভেবে পাচ্ছি না। নীলা নিজের ঠোঁট দিয়ে আমার নিচের ঠোঁট চেপে ধরলো। তারপর শুরু হলো রোমান্টিক অত্যাচার। আমার চুলগুলো খামচে ধরে আছে নীলাপু। চোখের পাতা বন্ধ করে উপভোগ করছি। উপভোগ করা ছাড়া অন্য কিছু তো আর করতে পারছি না, কারণ এখন নতুন প্রেমের ক্লাস শিখতে একটু অসুবিধা হবেই। হঠাৎ বুঝতে পারলাম আমার ঠোঁট থেকে লাল কিছু একটা বেরোচ্ছে। অবশ্যই লিপস্টিক না। নীলাপু গোলাপি লিপস্টিক ছাড়া অন্য কোনো লিপস্টিক ব্যবহার করে না। তাহলে কি রক্ত? ঠোঁটে হাত রেখে দেখলাম হাত রক্তে মেখে গেছে। নীলা কাঁদো কাঁদোভাবে বলল, সোহাগ, তোমার কিছু হলো না তো? ইস, আমি শুধু রাক্ষসীর মতো তোমার ঠোঁট কামড়েই যাচ্ছিলাম। মেয়েটা আরেকটু হলে কেঁদে দিবে এমন অবস্থা। আমাকে দুই ছাড়া কখনো কিছু বলতে না। আর আসলে তুমি চুলগুলো মুঠিতে ধরেই ঠোঁটে চুমু দিতে দিতে বললাম, তোমার ওই ঠোঁটের আদর পেলে সব কিছু ঠিক হয়ে যাবে। পাগল হতে হবে না। হাত চাটকা দিয়ে সরিয়ে দিয়ে দূর দিয়ে স্যাবলন আনলো। ঠোঁটে স্যাবলন লাগিয়ে দিচ্ছে। উফ, ব্যথায় হালকা কুকিয়ে উঠলাম। একদম নড়াচড়া করবি না। ইস, কতটা কেটে গেছে, তবুও একবার বলার প্রয়োজন মনে করলি না। আমি কত খারাপ মেয়ে, কিভাবে তোর ঠোঁট কামড়ে রক্ত বের করে দিছি, তাই না? কোলে বসে আছে, কোমর পেছিয়ে ধরেছিলাম তখন আমি। মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো। কোমরে একটা চিমটি কাটলাম। আহ বলে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তুই কি একটু ভালো হবি না? সারাটা জীবন এভাবে শাসন করতে পারবো না। খিলখিল করে এসে দিলাম। স্যাবলন লাগানোর কিছু সময় পর আমি নীলাপুর হাত মেলে দিয়ে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলি, নীলাপু, আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল, যা আমি কখনোই বলতে পারবো না। আচ্ছা, তুই সবসময় আপু আপু করিস কেন? নীলা বলে ডাকলে সমস্যা কি? কিছুক্ষণ ভাবতে ভাবতে বললাম, ভাবার বিষয়ে। আপনি আমাকে কেন দুই করে ডাকেন? কারণ আমি তোর সিনিয়র, তাই। আর বাকিটা জীবন তুই বলেই ডেকে যাব। আমি জুনিয়র, তাই আপু বলে ডাকি। পরবর্তী থেকে আপু না ডাকারই চেষ্টা করবো। আপু ঘড়ির দিকে তাকালো। রাত 8টার কাছাকাছি বেজে গেছে। খাট থেকে উঠতে যাবে, তখনই হাত টেনে ধরে বলি, আর কিছুক্ষণ থেকে যাও না নীলা আপু। না রে, রাত 8টা বেজে গেছে। কাল আবার সন্ধ্যার আগ মুহূর্তে চলে আসবো। কিস টিস করতে করতে রাত 8টা বেজে গেছে, অথচ একটা বারের জন্য বুঝতে পারিনি। আশ্চর্য। নীলাপু মা রুমের পাশ দিয়ে যেতেই মা নীলাকে কাছে ডাকলো। মা বলল, বস, তোর সাথে একটু গল্প করি। মেজদাদা চা খেতে গেছে বাইরে। তেল নিশে মাথায় মালিশ করে দিতে দিতে বলল, চুলের যত্ন আত্মি নিস না নাকি? কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, সেদিকে খেয়াল নেই তো? সময় পায় না তো মাথায় তেল শ্যাম্পু করার।
আমার কাছে আসলেই তো পারিস। সারাদিন বুড়ি মানুষ একা একা বসে সময় কাটে, তুই থাকলেও তো গল্প করার একটা লোক পাবো। আচ্ছা, তোমার ছেলেকে বিয়ে টিয়ে করবে না নাকি? সারাটা জীবন সিঙ্গেল দেবদাস করে রাখবে? বড় হয়ে যাচ্ছে দিন দিন, সেদিকে কোনো খেয়াল নেই তোমার? নীলাপু মার সাথে কথা বলে রুমে চলে গেল। আমার কিন্তু একটু ঘুম ধরতেছে না। সন্ধ্যার সেই মুহূর্তটা মনে পড়ছে। নীলাপু কত রোমান্টিক। যদি বিয়ে করি তাহলে নীলাপুকেই, নয়তো চিরকুমার থেকেই যাব। বিয়ে শব্দটা মুখ থেকে বের করব না। মাথার নিচে হাত রেখে বালিশের ওপাশ ওপাশ করছি। ঘুম আসতেছে না, শুধু নীলা দুচোখ জোরে। সে কি আমার ঘুম কেড়ে নিল? কেমন মায়া জাদু করলো। এক চেলতে হাসি ফুটে উঠলো ঠোঁটের কোণে, নিজের অজান্তেই। হঠাৎ দরজায় কারো টোকা পড়ল। আমি শোয়া থেকে উঠে বসে পড়লাম। কে? দরজার ওপাশ থেকে শব্দ আসছে, সোহাগ সোহাগ বলে ডাকছে। আর বলছে যে গাধা ঘুমালি নাকি? আমার ঘুম হারাম করে তুই কিভাবে ঘুমাস? চোখে মুখে হাসি রেখা ফুটে উঠলো। এ নিশ্চয় নীলাপু ছাড়া অন্য কেউ হবে না। তবুও বিশ্বাসের বিশ্বাস নেই। শিওর হওয়ার জন্য বললাম, মা কিছু বলবে? দরজার ওপাশ থেকে রাগী কণ্ঠে চেঁচিয়ে বলল, আমাকে তোর মা মনে হয়? গদ্ধব, উসপুক কোথাকার! দরজা খোল, আমি তোর প্রেমিকা। প্রেমিকাকে মা বলে ডাকিস? লজ্জা করে না তোর? মাত্র কয়েকদিনের পরিচয়ই প্রেমিকা দাবি করছে। এরকম গালি নীলাপু ছাড়া আর কেউ দিতে পারে না, আর পারবেও না। দরজার চেতুর দিয়ে চোখ রেখে দেখি নীলাপু কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার হলে তো ভালোই হয়, জমিয়ে খাবো। সিটকিনি খুলতে খুলতে বললাম, নীলাপু এত রাতে কি মনে করে আসলেন? সিটকিনি খুলতে ঝাঁপিয়ে পড়লাম আমার উপর। বাপ্পারে, এরকম রোমান্টিক মেয়ে আমি জীবনে একটাও দেখিনি। নিজের ঠোঁট কামড়ে ধরেছে। আমি কথা বলতে পারছি না, মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছিলাম না। লম্বা একটা কিস দিল, চোখ বন্ধ করে তারপর হাঁপাতে হাঁপাতে বলল, করিস কেন? আর দরজার সিটকেনি খুলতে এত দেরি হওয়ার কথা না। কি করছিলি? এসে তো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, বলার সুযোগ করে দিলেন। আর সত্যি বলতে আপনার কথাই ভাবছিলাম। উফ, তোকে ছাড়া ঘুমই আসছিল না। একা একা আর কতদিন? বিয়েটা করলেই তো পারিস। চল ঘুমাই। একটা মেয়ে মানুষের সাথে রাত পার করবো? বিয়ের আগে সব ভালো না। মাঝখানে কোলবালিশটা রেখে ঘুমানোর ভান করলাম। নীলাপু গভীর ঘুমে মগ্ন। একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। দেখতে খুব সুন্দর হলেও নাক ডাকার অভ্যাসটা পছন্দ হলো না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড জোরে হিসু। কি বদ অভ্যাস, মাঝরাতেই কেন পেতে হবে? নীলাপুকে বাধ্য হয়ে ডাকতে হলো। আপু, এই আপু ওঠো না। চোখ মুখ ডলতে ডলতে আমার দিকে মৃদু হেসে বলল, আসো বুকে আসো সোনা। ঘুম আসতেছে না বুঝি? আমাকে জড়িয়ে ধরলে ঘুম এমনিতেই আসবে। আসো। ঘুমন্ত কণ্ঠে বলল। রোমান্টিকের বোধ যায়নি নীলার। আপু, আমার পাইছে খুব জোরে। আমারও খুবই ভালোবাসা পাইতে ইচ্ছে করছে। হিসু পাইছে আপু, হিসু। টেবিল ল্যাম্পের কাছে হাতাতে হাতাতে একটা হ্যান্ড টর্চ লাইট নিয়ে বলল। চল। খুশির ঠালায় মনের মধ্যে রঙের ছিটা লাগছে। নীলাপু, আপনি অনেক ভালো। বিয়ে আমি আপনাকেই করব, যদি করি। কারণ আমার মাঝরাতে বাথরুমে যেতে ভয় করে। নীলাপুর মনে একটু রাগ হলো না, বরঞ্চ খুশি হয়েছে। আমি নীলাপুকে শুধু জীবনসঙ্গী হিসেবে চাই না, তাকে আমি সারাটা জীবনের জন্য বাথরুমে যাওয়ার জন্য হলেও লাইট ধরার দায়িত্ব দিতে চাই। লাভ ইউ আপু। তুই ভেতরে যা, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। বুঝলেন আপু, দিনের আলোতে একটু ভূতের ভয় করে না, রাতে যতটুকু ভয়। এই বুড়া বয়সেও তোর ভূতে ভয় করে? বড় হবে কি করে? যাই হোক, তোকে যখন ভালোই বেসেছি, ভূতের ভয় দূর করার জন্য উপায় ঠিকই আছে। যা করার তাড়াতাড়ি করে নে। নীলাপুকে জড়িয়ে ধরলাম। সে বলল, কি করছিস ছাড় বলছি। বাবা আপু, আপনি তো বললেন যা করার করে নে তাড়াতাড়ি। রুমে আয়। আপু একা রেখে যায় না, ভয় করে। হাতটা চেপে ধরল নীলাপু। সত্যি এমন একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। বলছিলাম সাথে থাকতে, আর সে আমার ভয় দূর করার জন্য হাতটাই শক্ত করে চেপে ধরলো। আমার দিকে না তাকিয়ে বলল, ভয় করিস না, আমি আছি। আর আমি থাকতে ভূত তো দূরের কথা, পেতনিও ধারে কাছে আসবে না। মেয়ে সব কিছুর ভাগ দিলেও মনের মানুষটার ভাগ কাউকে দিতে চায় না। যেমন নীলাপু একটা উদাহরণ। ফ্লোরে ঘুমাতেই নীলাপু চেঁচিয়ে বলল, কি করছিস? নিচে কেন ঘুমাচ্ছিস? আস্তে কথা বলেন আপু, পাশের রুমে মামা ঘুমাচ্ছে, জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার সে ধীরে আসতেই বলল, নিচে কেন ঘুমাচ্ছিস? আমি চাই না চরিত্রে দাগ লাগুক। যেদিন আপনাকে 3 বার কবুল বলে বিয়ে করতে পারবো, সেদিন হয় আপনার সাথে একটা খাটে ঘুমাবো। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল, আর বড় কুসকে বলল, নিচে ঘুমাচ্ছিস কেন? একসাথে ঘুমানোর জন্য আইসি তোর রুমে। আচ্ছা ঠিক আছে, নিচেই ঘুমাবো তোর সাথে। বিয়ের আগে সব লুটপাট করে নেবে দেখছি। এটা কিভাবে সম্ভব? আমি ছেলে, আপনি মেয়ে। বিয়ের আগে কখনো এমনটা করা উচিত না। শোন, বেশি কথা বলবি না। ঘুমাবো মানে ঘুমাবো। বাচ্চাদের মতো জিদ করছেন কেন? বোঝার চেষ্টা করুন।
আর আমাদের তো বিয়েও হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, করে নিব। কিন্তু মামা কি মেনে নেবে আমাদের এই সম্পর্ক? আমাদের বংশ পরম্পরার নিয়ম, আত্মীয়তার ভিতর আত্মীয়তা করতে নেই। সেটা আমি চিন্তা করব, তোর এসব নিয়ে ভাবতে হবে না। তবুও আমার পক্ষে এসব সম্ভব না। ক্ষমা চাচ্ছি, ছেড়ে দেন। যেদিন বিয়ে হবে সেদিন এক খাটে ভাগাভাগি করে ঘুমাবো। পায়ের কাছ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 4টায় ঘুম ভাঙতেই একটা চিৎকার, ও মা গো বাঁচাও! আমি স্বপ্নে কল্পনা করিনি নীলা আপু আমার বুকে মাথা রেখে শরীরে একটা পা তুলে দেবে। বাঁ হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে আছে, নিচের ঠোঁট কামড়ে ধরে রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আবারও চিৎকার দিতে চাইলাম ওই চোখ দেখে, কিন্তু চিৎকার দেবো কিভাবে? ঠোঁট নড়াতে হবে, ছাড়লে তো ঠোঁট নড়াবো, তারপর না চিৎকার দেবো। 30 সেকেন্ড সেভাবেই নীরবতা, ঠোঁট ছেড়ে দিল। এভাবে চেঁচিয়ে উঠলি কেন? আপু যদি জেগে যেত তাহলে বিয়ের আগে প্রেম করার প্ল্যানটা ভেস্তে যেত। আজকেই বিয়ে নামের সর্বনাশ হয়তো প্রায়। সবুর কর, কিছুদিন আগে চুটিয়ে প্রেম করি, তারপরে বিয়ে। হাবাতে হাবাতে এক নিঃশ্বাসে সব বলল। এমন পরিস্থিতির ভিতরেও বিয়ের কথা চিন্তা করা একমাত্র নীলাভু ছাড়া আর কেউই করতে পারে না। এমনিতেই তো সারাটা রাত চিন্তায় চিন্তায় পার করছি মামার ভয়ে, তার মাঝে এরকম কুকর্ম। বুকে মাথা রাখার কি দরকার? ওই কি ভাবিস? না কিছু না, তবে আপনার এভাবে আমার শরীরে হাত পা তুলে দিয়ে এটি সেটি ঘুমানো উচিত না। কেন কেন? হন্তদন্ত হয়ে প্রশ্ন করে। আমার কাতকুতো লাগে, লজ্জায় টমেটো সসের মতো লাল হয়ে উত্তর দিলাম। প্রথম প্রথম এরকম একটু একটু কাতুকুতু লাগতেই পারে, আর এই কাতুকুতু লাগলেই ফিলিংসটা আরও বেশি লাগে। তোর মনে আছে কাল সন্ধ্যায় যখন গলায় কিস করতেছিলি আমার কাতুকুতু লাগতেছিল, তবুও তোকে একটি বারের জন্যও মানা করিনি এবং আরও জড়িয়ে ধরে কিস করার আনন্দটা উপভোগ করছিলাম। ও একটু রোমান্টিক হতে শিখে নে, মাঝে মাঝে জোর করেই কিস টিস করবি, বুঝলি? না না করিস না, বললে কিস করবি, জোর করে কিস করলে একটু বেশি পরিমাণে ভালো লাগে। সব হবে বিয়ের পর, বিড়ার মারার কাজটা করে দেব, অপেক্ষা করে শুধু। যা দুষ্টু, আমার লজ্জা করে। তাহলে বিয়ে করব না? নীলাপুকে পাজা করলে করে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। উঠে যাচ্ছিলাম, ঠিক তখনই শার্টের কলার চেপে ধরে, মুখ বরাবর তার ঠোঁটের কাছে এনে বলে, তোর নিচে ঘুমাতে হবে না, ছেলে মানুষ কত ভালো সেটা ফুলসজ্জার রাতেই বোঝাই। চুপ থাকলে বংশধর বাড়বে না। তখনকার বিষয় আলাদা, বুঝলেন? আর এখন অবৈধ হয়ে যাবে। আহ্লাদে সুরে বলে। নীলা বলল, না না আমি এসব বুঝি না, তুই শুধু আমার, তোর সাথে বিয়ে না হলে আত্মহত্যা করব বলে এমনভাবে আমাকে 4 হাত পা দিয়ে জড়ে ধরলো, ছাড়তে পারলাম না। মেয়েদের শরীরে এরকম শক্তি থেকে জানা ছিল না। এটা তো এক প্রকার শিশু নির্যাতন। যেহেতু সিনিয়র, বয়সে বড়, শক্ত থাকারই কথা। তবে বিড়াল মারতে পারবো, যদি শক্তি জোরে বিড়াল না মারতে দেয় তখন। আপু মরে গেলাম, আমার দম নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ আপু ছাড়েন, আমার শ্বাসকষ্টের রোগ আছে, হেল্প হেল্প, কেউ বাঁচাও। আরও ধরে শক্ত করে চেপে ধরলো। এবার মনে হয় সব হাড়হাড্ডি দুমড়ে মুচড়ে ভেঙে গেল। আত্মা যে কোনো সময় বের হতে পারে। আস্তে আস্তে শরীরে শক্তি কমে গেল, গাও এলিয়ে গেল। বেশি কথা বললে এক চুমাতে মেরে ফেলবো, বেয়াদব ছেলে কোথাকার। জীবনে আপনার মতো একটা বউ পেলে বাঁচার ইচ্ছে শক্তি মরে যাবে। কেন যে আপনার সাথে প্রেম করতে গেলাম? আমারে তুলে নাও আল্লাহ। ধীরে ধীরে চোখ দুটো নেমে এলো, দুজনে ঘুমিয়ে পড়লাম। চাদর জিনিসটা কি সেটা ভুলে গেছি দুজনে। আরও এটে সেটে শক্ত করে জড়িয়ে ধরেছি দুজনকে। এক উষ্ণ স্পর্শ আমাদের ভালোবাসার পথ টেনে নিয়ে যাচ্ছে। নাকের উপর চুলগুলো সুড়সুড়ি দিচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিলাম ঘুমের ভেতরেই। চুলের মাথার করা ঘ্রাণ, ঠোঁটের করে মৃদু হাসি ফুটে উঠল। ইচ্ছে করে এই হাসি নিয়ে কাছে পাওয়ার টানে। ঘুমের ঘরেও পাগলটা আমাকে চালো না, ঠোঁটে আদর করতে থাকলো। টকটক শব্দে রুমটা ভারী হয়ে যাচ্ছে। আমার ঠোঁট দুটো হয়তো তার খুব পছন্দের একটা অংশ, যেটা তাকে বারবার কাছে টানে, অথবা আমাকে রোমান্টিকভাবে উত্তেজিত করার জন্য। কিন্তু কেন? আমার ঠোঁট সিগারেটের ধোঁয়ায় কালো রঙের মতো পড়ে চারখার হয়ে গেছে। ঘুমের ভেতরে বলে উঠলাম, নীলাপু কি করছেন? সে শুধু ঠোঁট ঝাঁকিয়ে দিয়ে বলে, ওই সোহাগ, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরলো। অত সাগরে ঢেউর মতো বাঁচতে থাকলাম। না, আমার ভালো লাগছে অনেক। অন্য পাশ ফিরে ঘুমাতেই জড়িয়ে ধরলো পেছন থেকে। গভীর ঘুমে দুজনে আচ্ছন্ন। ঠকঠক শব্দ শুনে নীলা দরজা খুলে দিল। ঘুমের নেশায় বুঝতে পারলো না যেটা কারণ ছিল। দরজা সিটকিনে খুলে দিতেই গোমাতাল কণ্ঠে বলে, এত ভোরে কি বিরক্ত করতে আসলো? চোখ মুখ ডলতে ডলতে তাকালো দরজার সামনে। ধীরে সিস্তে চোখ ঝাপসা থেকে পরিষ্কার হতেই নীলাপু কাদো কাদো অবস্থা হয়ে গেল। সামনে আমার মা দাঁড়িয়ে আছে। চোখ মুখের রাগান্বিত ভাব দেখে বোঝা যাচ্ছে আজ হয়তো আমাদের দুজনের কারণ স্থান নেই। দুজনকে আলাদা করে দিতে পারে, অথবা
ভাড়াটে বাসা বদলাতে পারে। নীলাপও বাচ্চাদের মতো কেঁদে দিল। মা রাগ নিয়ে বলে, তোদের কি একটু লজ্জা করলো না বিয়ের আগে এক খাটে ঘুমানোর? থাক, আমাকে আর আন্টি বলে ডাকতে হবে না। নীলাপও আতকে আতকে কথা বলে। আ আ তুই কি আমার ছোট ছেলেটাকে মেরে ফেলতে চাস? তোর বাবা এই এলাকার একজন মুরব্বী, সবাই তাকে সম্মান করে, তার কথায় সবাই উঠে আর বসে। মা আঁচল মুখে চেপে ধরে কেঁদে দিয়ে বলে। নীলাপও কাঁদতে কাঁদতে চলে যায়। সারাবেলা কাঁদে নীলা। ঘুম থেকে উঠে দেখি পাশে নীলাপও নেই। মৃদু হেসে বললাম, পাগলিটা পাগলি থেকে গেল। সকালে দিয়ে নিজের রুমে দৌড়, অথচ রাতে কত রোমান্টিক। মা উঠোনে বসে লাউ কাটছে। ব্রাশ করতে করতে সেখানে দাঁড়াতে মা বলল, আবেগের বসে কোনো ভুল কাজ করিস না, যেটা করলে আমার মান সম্মান থাকবে না। মার কথার মানে কিছু বুঝলাম না। ব্রাশ মুখে মার দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিলাম, মা কাকে বলছো? তোর এখন একটু হলেও বোঝার বয়স হয়েছে, কথাটা শুধু মনে রাখলেই চলবে। শাড়ির আঁচল থেকে 2,000 টাকা হাতে ধরিয়ে দিল। বুঝতে পারছি না আজ হঠাৎ মার আচরণে পরিবর্তন। টাকা দিল, কারণটা কি? মাইটে কিসের টাকা? নীলাকে নিয়ে ঘুরে আয়, মেয়েটা ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে সাবধানে থাকবি, মেজদা দেখলে অনর্থ হয়ে যাবে। খুশিতে আমি আত্মহারা হয়ে ছুটে গেলাম নীলাপুর রুমে। দরজায় নক করেও কিছু হলো না। দরজার উপর নিজের কান চেপে ধরলাম। হ্যাঁ, কেউ একজন হু হু করে কান্না করে যাচ্ছে। সে যেন থামার কোনো নামগন্ধ নেই। বাড়ি থেকে বললাম, নীলাপু, ও নীলাপু কলেজ যাবে না? কাঁদতে কাঁদতে এক কথার জবাব দিল, না যাবো না, তুই যা। সত্যি আপু, আমাদের আজ কিন্তু শেষ দেখা। ভাড়াটে বাসা বদলাতে হচ্ছে। শেষবারের মতো দেখাও করবে না? দরজা খুলে সোজা এসে আমার বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অতঃপর চোখের জল ফেলতে ফেলতে বলে, তুই আমাকে ছাড়া থাকতে পারবি? মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলি, মিথ্যে বলেছি। চোখ লাল করে তাকিয়ে বলল, তুই থাক, আমি রুমে গিয়ে তৈরি হয়ে আসতেছি। 5 মিনিট, একসাথেই যাব। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু 5 মিনিট শেষ হবার নামগন্ধই নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। বিরক্ত হয়ে নীলাপুকে বলি, আমি চলে গেলাম আপু, লেট হয়ে যাচ্ছে। এত দেরি হলে ক্লাস করতে পারবো না। থাম, আসতেছি। হিজাব মেকআপ নিয়ে পরিমাণের মতো সুন্দর হয়ে আমার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে বলল, দেখ তো কেমন লাগছে দেখতে আমাকে। একটা কথা বলি আপু, মন খারাপ করবে না তো? বল। আর সব সময় আপু আপু বলে ডাকবি না, আমার শুনতে খারাপ লাগে। ঠিক আছে, ডাকবো না। তবে গালে হাত দিয়ে ভাবতে থাকলাম, তবে কি? আপনাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে। এত মেকআপ না দিলেও পারতেন। বেশি কথা বলিস না, চল। বলে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। রিক্সার পাশাপাশি বসে আছি। প্রচুর গরম লাগছে। গরম লাগার কারণটা হলো নীলা। হাতের ভেতর হাত ঢুকিয়ে এটে সেটে পাশাপাশি বসে আছি। আর মাঝে মাঝে রাস্তায় ভিড় থাকলে রিক্সার জায়গা নিতে ভয় পাওয়ার অজুহাত দিয়ে জড়িয়ে ধরছে। ছাড়তেই চাইছে না জড়িয়ে ধরলে। আচ্ছা আপু, রিক্সাওয়ালা একজন মুরব্বী, তার সামনে এভাবে জড়িয়ে ধরলে লজ্জা করে না একটু? রিক্সাওয়ালা খিলখিল করে এসে দিল। আমি আশ্চর্য হয়ে বললাম, চাচা মিয়া, হাসার কারণটা কি জানতে পারি? করেন আর করে দুটোর মধ্যে পার্থক্য হলো বড় আর ছোট। বড়দের আপনি বলা হয় আর ছোটদের তুমি। তো তার মানে বৌমা তোমার বয়সে বড়? দুজনে হাসতে শুরু করে দিল। মাঝখানে আমি লজ্জায় পড়ে পায়ের দিকে মাথা নিচু করে তাকিয়েছিলাম। নীলাপু জোরে গালে হাত দিয়ে বলল, এটা আমার পিচ্ছি বর, অনেক ভালোবেসে দুজনে বিয়ে করেছি। কি আশ্চর্য, নীলাপুকে বিয়ে করলাম কখন? তবুও লোক সমাজে বলে মান সম্মান ডুবাচ্ছে। নীলাপু জাপটে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। চোখ তুলে তার দিকে তাকাতেই ছেড়ে দিয়ে বলল, তা কি আছিস কেন, রিক্সা ভাড়া দে। আর শোন, বেশি দিবি ভাড়া। রিক্সাওয়ালা প্রশংসা করায় মনে হয় একটু বেশি খুশি হয়েছে নীলাপু। হতাশা ভরা কণ্ঠে বলি, আপু, আমার কাছে তো ভাঙতি টাকা নাই। 1000 টাকার নোট সব পার্স খুলে ভাড়া দিল। যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভাড়া দিয়েছে। নীলাপু আগে আগে হাঁটা ধরলো। দৌড়ে গিয়ে তার পায়ের গতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে হাঁটতে শুরু করলাম। নীলাপু, কি হলো, রাস্তায় এত কথা বলিস কেন? আপু আপু করে মাথা খাচ্ছিস কেন? অন্য কোনো ডাক কি মুখে আসে না? না মানে আপনাকে কিছু বলার ছিল। বল, তাহলে চুপ করে আছিস কেন? আপনি এতগুলো টাকা কই পাইছেন? পার্সে দেখলাম অনেক টাকা। আব্বুর পকেট থেকে নিছি। বলে চাপা হাসি দিল। মামা কিছু বলেনি আপনাকে? তারপর এতগুলো টাকা? না, বলবে না। আব্বু আমাকে অনেক ভালোবাসে, পরিবারের একমাত্র সন্তান। বকা দেওয়ায় বেশি কিছু বলে না। আর আমার কাছে মাত্র 2000 টাকা আছে। আপনার কাছে এসব কিছুই না এতগুলো টাকার কাছে। পকেটে হাত দিয়ে একরাশ হতাশার নিঃশ্বাস ছেড়ে কথাগুলো বলি। গাল টেনে বলে, ওরে আমার জুনিয়র প্রেমিক রে, তোর টাকাই আগে খাবো। চলেন, কি খাবেন? তবে লিমিটের বাইরে যাবেন না।
বুঝতে পারছেন পকেটে বেশি গরম না। চিন্তা করিস না, আমার পার্সে অনেক টাকা আছে, ফুরে গেলে আমারটা দিয়েও সারাদিন এনজয় করব। হাত ধরে টানতে টানতে ফুচকার দোকানে বসালো। বাহ, চমৎকার। নীলাপুর উপর যেটা বিশ্বাস ছিল তাই। ফুচকা পাগলি একটা মেয়ে। বুঝি না জিনিসটাকে কি মজা পায় মেয়েরা। তুই ফুচকা খাবি নাকি চটপটি? হঠাৎ করে নীলাপুর কথা শুনে হুঁশ ফেলল। ও হ্যাঁ, আমাদের তো কলেজে যাওয়ার কথা ছিল। রাখ তোর কলেজ, একদিন না গেলে কিছুই হবে না। অনেক বছর পর তোকে নিয়ে একটু ঘুরতে আসলাম, কোথায় একটু এটা সেটা তুলে খাওয়াবি তা না। কি খাবি বল? পানি, পানি দাও, মরে গেলাম গো। ফুচকলা গ্লাসে পানি ভরার আগেই নীলাপু মাথাটা চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নোনতা নোনতা টক ঝাল মিষ্টি লিপস্টিকের স্বাদ ফুচকা খাওয়ার জন্যই হয়েছে। আমার মনটা চাচ্ছে ঠোঁটটা ছিঁড়ে ফেলি। এক কথায় জাস্ট ওয়াও। লাইফে জাস্ট ফার্স্ট টাইম এরকম অদ্ভুত সাথে লিপস্টিক জীবনেও পাইনি। পানি হাতে উসবুকের মতো সামনে দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা। বা হাত দিয়ে মুখটা ঘুরিয়ে দিয়ে হাঁ করে থাকা মুখটা বন্ধ করে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। ঠোঁটটা একটু জ্বালা পোড়া করছে, তবু অনেক মজা পেয়েছি। নীলাপু মিষ্টি দিয়ে তাকালো। ফুচকলার টাকা দিয়ে কিছুক্ষণ পর পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। নীলাপুর হাতে একটা পপকর্নের প্যাকেট। রাস্তায় নিয়েছে, কেন নিয়েছে জানা নেই। পার্কে বসতেই বলল, তোর মাথাটা আমার কোলে রাখ। কেন? রাখ না, দেখবি ভালো লাগবে। প্রেম করার যে ফিলিংসটা আছে সেটা কেমন বুঝতে পারবি। নীলাপুর করে মাথা রাখতে শরীরটা কেঁপে উঠল। এই প্রথম কারো পরস্পরের কোলে মাথা রাখার অনুভূতিটা অন্যরকম। পপকর্ন একটা একটা করে মুখে পুড়ে দিচ্ছে। সন্ধ্যার আলো ঘনিয়ে এসেছে, একটু একটু শীতলও করছে। পাশে ভালোবাসার প্রাণ প্রিয়তমা নীলাপু। এই জীবনে আর কি চাই যদি সে থাকে, আর না থাকলে জীবনটা বৃথা। মাথায় হালকা হাত বোলাতে বোলাতে বলে, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। আন্টি আব্বুর মাঝে যখন সয় সম্পত্তি নিয়ে ঝগড়া হয় তোরা অন্য শহরে চলে যাস, আমি অনেক কেঁদেছিলাম, খেলার সাথে হারালাম ভেবে। কপালে কিস করলো একটা। এখন তো কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। রাত হয়ে আসার আগেই সেখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাতটা নীলাপই ধরে আছে, এমনভাবে ধরে আছে যেন আমরা পাড়িয়ে বিয়ে করতে যাচ্ছি। রুমে সে হাফ ছেড়ে বসতেই ফ্যানের বাতাসে দু চোখের পাতা নেমে আসতে শুরু করলো। দরজার ওপাশ থেকে নক করা শব্দ। কে? দরজার ওপাশ থেকে বলল, আমি নীলা। দরজা খোলো, পড়তে এসেছি। দরজা খুলে দিয়ে বললাম, আজকে না আসলেও পারতেন, শরীরটা অনেক খারাপ লাগছে। কাল পড়ালে হতো না। সে জেদ ধরেই বসে আছে, আজকেই পড়বে। ভারী সাইজের একটা বই নিয়ে পৃষ্ঠে উল্টাতে থাকলাম চেয়ারে বসে। শরীরটা একটু হেলে দিতেই হঠাৎ করে উঠে এসে দুই হাঁটুর উপরে একটুখানি ঝুঁকে বসে গাল দুটো চেপে ধরে আবারও ঠোঁটগুলোতে শুরু করলো। পুরাতন দরজা খুলে ফ্লোরে পড়ে গেল। সম্ভবত মামা লাথি মেরেছে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে আছে। মামা চোখ দিয়ে যেন আগুন ঝরছে। কি করছিস কি? আমার মেয়েটাকে পড়ানোর নাম করে এভাবে নষ্টামি করছিস? বিশ্বাসঘাতক। নীলাপু সামনে দাঁড়িয়ে বলে, আব্বু ওর কোনো দোষ নেই, আমি সোহাগকে প্রেমের প্রস্তাব দিয়েছি, প্লিজ তুমি সোহাগকে তাড়িয়ে দিও না। কান্নায় লুটিয়ে পড়ে মামার পায়ের কাছে। মামা তো বোন তোর এসব কি করলি? তোরা ভাবতেও লজ্জা করছে। সন্ধ্যায় হাত ধরে হাঁটতে দেখে তোদের উপর আমার সন্দেহ হয়েছে। তোর জন্য যে পাত্র পছন্দ করেছি তার সাথে তো তোর বিয়ে। কিন্তু আব্বু আমি সোহাগকে। কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, ভালোবাসিস তাই তো, ভুলে যা, সহজ ব্যাপার। বিয়ে হবে মানে হবেই, আমি যার সাথে ঠিক করেছি। চিৎকার চেঁচামেচি শুনে মা এসে দরজার কাছে দেয়াল ধরে দাঁড়ালো। দু চোখে পানি টলমল করছে। কিছু বলার মতো সাহস নেই মার মাঝে। বড় ভাইয়ের মুখের উপর কিছু বলাটা বেদবি সমান। নীলাপুকে টেনে নিয়ে গেলাম। মা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এবারও বাসাটা বদলাতে হবে। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। সিলিং ফ্যানের সেই ঘটঘট করা শব্দের দিকে তাকিয়েছিলাম। মাথা নিচে রাখা বালিশটা চোখ বেয়ে পড়া জলে ভিজে চুপসে গেছে, অথচ ভেজা বালিশটাই মাথার নিচে দিয়ে রেখেছি। অর্ধেক সেন্সলেস হয়ে তাকিয়ে আছি। মা ফ্লোরে বিছানা করে সেখানে ঘুমে আছে, কাঁদছে, তবে নীরব কান্না। মুখে আঁচল দিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ। কিছুক্ষণ আগে ফ্যানটার সাথে ফাঁসি দেওয়ার চিন্তায় বিভোর ছিলাম। ভেবেছিলাম ফাঁসি দেব, কিন্তু পারিনি শুধুমাত্র মার জন্য। জোর করে দড়িটা হাত থেকে নিয়েছিল। সকাল হতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে। সেই যে সকালে এক কাপ চা, আর তারপর মনে হয় না যে কিছু খেয়েছিলাম। চুল কাটার জন্য টাকা নিয়েছিলাম, ভুলে গেছি। মনটাই যে এখন শুধু অন্য ভাবনার ভিতর ছিল। কাঁথাতে শুই সুতা বুনতে বুনতে বলে, চুল কেটে এসেছিস, গোসল করে আয়, খেতে দিচ্ছি। মুখ তুলে তাকালো মা। মার দিকে একবার তাকিয়ে কিছু না বলে দোতলায় চলে এলাম। এখনো মুখ ভর্তি দাঁড়িয়ে সিগারেট, হ্যাঁ সিগারেট লাগিয়েছি। খক খক করে কেশি দিলাম। খাওয়া একটু বেশি হয়ে গেছে হয়তো। বেইমান, সবাই বেইমান। সিগারেটটাও দুঃসময় বেইমানি করছে। সিগারেটের ধোঁয়ায় রুমটা
কুয়াশার মতো অন্ধকার হয়ে আসছে। পড়ার টাইম হয়ে আসতেছে, এখনো নীলাপু এলো না কেন? ভুলেই তো গেছি। তার তোর কিছুদিন পরে বিয়ে, লাল বেনারসি শাড়িতে বিয়ে করবে অন্যজনের সাথে। অনেক স্বপ্ন দেখেছিল আমাকে, বিয়ে করলে আমাকেই করবে। আজ তার কথাগুলো সব ছলনাময়ীর সাথে মিলে যাচ্ছে। সবাই কি আমার সঙ্গে অভিনয় করতে পারে? কিন্তু কেন? মেয়েদের দেখেও আজকাল লজ্জায় তাকায়। এইভাবে তারা তাদের ফাঁদে পা দিলে ছলনা ছাড়া কিছুই জোটাবে না। সে হয়তো সংসারের চাপে ভুলেই যাবে আমাকে, কিন্তু আমি কিভাবে বলতে পারবো তাকে? রাবার দিয়ে মুছে ফেলবে তার সব পুরনো স্মৃতিগুলো। শুধু বলতে পারবো না আমি। সন্ধ্যায় গিয়ে ছাদে দাঁড়ালাম, লাইটার দিয়ে সিগারেটে আগুন লাগিয়ে শুকটান দিতে ব্যস্ত দুই ঠোঁট। এমন সময় নীলা আপু। বুকের ভিতরটা কেমন যেন ব্যথায় কষ্ট পাচ্ছে। হয়তো পুরনো স্মৃতি মনে পড়ছে। এই ভর সন্ধ্যায় গোসল করে তলে দিয়ে চুল মুছতে লাগলো। মৃদু সুরে বলল, কেমন আছিস? চোখের নিচে মেয়েটার কালো দাগ পড়ে গেছে। কিন্তু কেন? বিয়ে হচ্ছে, নতুন কাউকে পাবে। রাত জেগে কি ভালোবাসা দেখাতে যাচ্ছে? ঠোঁটের কোণে জ্বলন্তমান মিষ্টি একটা হাসি। মৃদু হেসে পরক্ষণে মুখটা বরাবরের মতো ফ্যাকাশে করে ঘুরে দাঁড়িয়ে সিঁড়িপথ বেয়ে নামতে লাগলাম। বারে বসে বসে বেশ কয়েক বোতল মদও খেয়েছিলাম, প্রায় 7 বোতলের মতো। বাড়ির পাশে সে রাস্তায় ময়লার স্তূপে জ্ঞানশূন্য হয়ে পড়েও ছিলাম। রাত তখন 4টা ছুঁই ছুঁই ভাব। এলাকায় কিছু বড় ভাইয়া দরাদরি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। নেশা উঠলে রাস্তাগুলো সব ভুলে যায়, কেমন যেন সব উল্টা উল্টা লাগে। স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। ঘুমের ভিতরে এক অদ্ভুত রকমের হাসি। সকাল 9টায় ঘুম ভাঙে। ব্রাশ হাতে মুখ ভর্তি ফেনা নিয়ে দাঁত মাজতে মাজতে ছাদে দাঁড়াতেই চাপা হাসির শব্দ পেলাম। নীলাপু হাসতেছে। একটু রেগে গিয়ে তাকে বললাম, হাসতেছেন কেন? ব্লাউজ আর ছায়া পরে আছিস? খিলখিল করে হেসে দিল। হাসির ভিতরে আমার প্রতি ভালোবাসা কষতে লাগলাম। তার চোখের প্রতিটি পলক, ঠোঁটের কোণে, চেহারার ভাঁজে। নেশার করে কখন যে গেঞ্জির বদলে মার ব্লাউজ পরে ফেলেছি নিজেও জানি না। লজ্জায় মুখ লাল হয়ে গেল। কোনো উত্তর না দিয়ে সিগারেট লাগালাম আরেকটা। নীলাপু কোমরের দুপাশে হাত রেখে রাগি চোখে বলে, তুই আবারও সিগারেট খাচ্ছিস? এবার আর চুপ থাকতে পারলাম না। পাশে চোখ কুঁচকে বললাম, আমি আপনার কি স্বামী নাকি প্রেমিক? অধিকার খাটানোর মতো দায়িত্ব আপনার কাছে নেই। আমার মা যেখানে কিছু বলে না, আপনি কেন অধিকার খাটাচ্ছেন? হ্যাঁ, অধিকার দেখানোর আপনি কে? কথাগুলো নীলাপুর মনে বেশ ভালোভাবে আঘাত করেছে, সেটা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। সিগারেটে কয়েকটা টান দিতেই সামনের দিকে হাঁটতে লাগলাম। নীলাপু পেছন থেকে চেঁচিয়ে বলে উঠল, সোহাগ, যাস নে, তোর সাথে কিছু কথা আছে। কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকলাম। ঢুকে দেখি মা সব কিছু গোছাচ্ছে। আমাকে দেখে মা বলল, তুই এসে গেছিস? কেন মা, কিছু বলবি কি? তোর যা কিছু আছে গুছিয়ে নিয়ে। কেন মা? আমরা আর এই ভাড়াটে বাসায় থাকবো না। টাকা থাকলে এরকম বাসা অনেক পাবো। চল, আজকেই চলে যাব। এখানে থাকলে তুই নীলাকে ভুলতে পারবি না। না মা, নীলাপুর বিয়ের সব আয়োজন আমি নিজ হাতে করার দায়িত্ব নিয়েছি। কাপুরুষের মতো চলে যাব না। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এসছে। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, রেস্ট নেওয়ার মতো সময় বলতে কিচ্ছু নেই। কারণ দায়িত্বগুলো আমার উপরেই সব। আমাকে ইচ্ছে করে দায়িত্ব দিয়েছে নাকি আমাকে আঘাত করার জন্য? মারপিট করলে যতটুকু আঘাত লাগে তার চেয়ে বেশি আঘাত লাগে যখন চোখের সামনে স্বপ্ন হারিয়ে যায়। আমি যখন সবাইকে বুঝিয়ে দিতে ব্যস্ত কিভাবে বিয়ের প্যান্ডেল সাজানো হবে, ঠিক সেই সময় পিছন থেকে মামার কণ্ঠ কানে ভেসে এলো। ভাগ্নে সোহাগ, এদিকে আসো। মুখে অপরন্ত একটা হাসি দোলা খেয়ে যাচ্ছে মামার ঠোঁটের একটা কোণে। মেয়ের বিয়ে, খুশি হবারই কথা। পাশে দাঁড়িয়ে বললাম, মামা কিছু বলবে? ঠোঁটে রাখা সিগারেটটা মুখ থেকে সরিয়ে ফেললাম। তবুও কিছুটা ধোয়া কথাগুলোর সাথে বেরিয়ে যাচ্ছে। মামা আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরকম বেয়াদবের মতো সবার সামনে সিগারেট টানা হয়তো তার মোটেও পছন্দ হয়নি। কেন এবার ভাগ্নের পরিচয় দিলাম এসবই হয়তো ভাবছে। হাজার প্রশ্ন নিয়ে ভাবনার করেছিল মামা। কি হলো মামা, চুপ করে আছেন কেন? এদিকে আবার বিয়ের প্যান্ডেল সাজানো এখনো বাকি। হঠাৎ আমার গলার শব্দে মামা ঘাবড়ে যায়। কানের পিছনে চুলকাতে চুলকাতে বলি, একপাশে বুড়ো কুসকে বলে, ভাগ্নে তুমি সিগারেট খাচ্ছিলে? মৃদু হেসে জবাব দিলাম, মামা আজ খুশির দিন। আর তাছাড়াও সিগারেট খাওয়ার বিষয়টা সবাই জানে। কাজের চাপে কখন যে সিগারেট লাগিয়েছি নিজেও জানি না। অবশ্য ঠিকই বলছো। শোনো, নীলাকে তুমিও প্রথম কপালের মাঝ বরাবর টিপ লাগিয়ে দেব। এটা আমি আপু হিসাবে শেষ চাওয়া। কাপা কাপা হাতে লাল বৃত্তের টিপটা দুই বুড়োর মাঝখানে লাগিয়ে দিলাম। নীলাপু চোখের পানি। মামা, আমি একটু বাথরুমে যাই, চোখে কি যেন পড়েছে। সিগারেট টানতে টানতে বাথরুমে ঢুকে গেলাম। চোখে পানিতে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম, শুধু একটা দিনের জন্যই। তারপরে বাসা বদলাবো। আর কয়েক ঘন্টা পরে নীলাপুর বিয়ে। সহ্য করতে পারবো না নিজের চোখের সামনে বিয়ে দেখার। রাস্তার মোড়ে বসে সিগারেট খাচ্ছিলাম।
হঠাৎ পিছনে কেউ হাঁপাতে হাঁপাতে বলে, সিগারেট পরে খাবি। কথাগুলোর ভেতর অন্যরকম একটা রাগী ভাব, আর কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে, নীলাপুর কণ্ঠের মতো কিছুটা শুনতে। সিগারেটে কয়েকটা টান দিয়ে মুচকে হাসি দিলাম আর হাঁপ ছেড়ে বললাম, সিগারেটের আজকাল দাম বাড়ার সাথে নেশাও বেড়ে গেছে। নেশার করে নীলাপুর কণ্ঠ শুনছি, কাঁধ ধরে উল্টে করে বসালো। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে চোখ মুখ ডলে দেখলাম, ভুল দেখছি না তো? হাত ধরে টানতে টানতে হনহনিয়ে সাথে করে নিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বলি, আপু আপনার তো বিয়ে, রাস্তায় কি করছেন? মামা জানলে তো আপনার রক্ষা নেই। গদ্ধব, উসপুক, মদন, তোর কি মনে হয় আমি এই বিয়েতে রাজি আছি? সাদের সেদিন কত ডাকলাম, শুনলি না? একটা মেয়ে মানুষ হয়ে বিয়ে বাড়ি থেকে একা পালানো কত কষ্টের জানিস? মানে? মানে কিছু না, আমরা দুজনে পালাচ্ছি। তাড়াতাড়ি পা চালা, আমাদের খুঁজতে এলেও প্রায়। হাতটা চেপে ধরে মাঝ রাস্তাতে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের জন্য কিছু বিশ্বাস করতে পারছিলাম না। পিছনে মামা এলাকার লোকজনে ছুটে আসছে। কি করব ভেবে পাচ্ছি না। ভাবিস ধরা পড়ার ইচ্ছা আছে নাকি? চল, এখনো সময় আছে, পালিয়ে বিয়ে করে নে। কিন্তু মার কি হবে? না, আমি মাকে ছেড়ে এভাবে যেতে পারবো না। আপনি বরং বিয়েটা করেই নিন, সময় এখনো শেষ হয়নি। ওসব তোর চিন্তা করতে হবে না, তোর থেকে আন্টি বেশি ভালো। আমাদের পালাতে অনেক সাহায্য করেছে। আন্টিকে নানু বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আব্বু নানুকে দেখে ভয় একটু বেশিই করে। চল পালাই। এবার রাগ উঠে গেল। পালার পালাই করছেন কেন? খাবো কি? হ্যাঁ, করবো কি? টাকা নাই, খালি হাতে কেউ পালায় নাকি? মাথায় চাটি মেরে গদ্ধবকে এমনিই বলি তোকে, গায়ে এতগুলো গয়না, সেটা কি তোর চোখে পড়ে না কানা? ব্যাগেও অনেক টাকা আছে, প্রায় 5 লাখের মতো। বাহ, এবার পালিয়ে হবে মজা। হাতটা চেপে ধরে যতটা পারি জোরে হাঁটার চেষ্টা করছি। শাড়িতে যদিও হাঁটতে অসুবিধা হচ্ছিল। হুট করে একটা চিৎকারের শব্দ। থেমে গিয়ে বললাম, কি হলো পায়ে? হাঁটু ব্যথা করছে? আজকের মতো একটু কষ্ট করো, প্রতিদিন তো পালাতে হবে না। বাবলা গাছের কাঁটা পায়ে ঢুকে গেছে, এখন আমরা পালাবো কিভাবে? মাঝ রাস্তায় বসে ভেবে করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। কোনো কিছু না ভেবে পাঞ্জাবের একটা অংশ ছিঁড়ে কোনোরকম পা বেঁধে তুলেই দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে বললাম, পায়ে কাঁটা ঢোকার আর সময় পেল না। জুতো পরে আসতে কি হয়েছিল? মুখটা কালো করে বলল, মেকআপ বক্সটা আনতে পারিনি, তাড়াহুড়ায় জুতো কখন পরবো? মেয়েদের এটাই সমস্যা। গলাটা জড়িয়ে ধরে দু হাতে, হায় রে মেয়ে মানুষ এখনও মেকআপ বক্স নিয়ে পড়ে আছে। ওজনের দিক দিয়ে আর বয়সের দিক দিয়ে দুটাতে আমার থেকে বেশি। আপনার ওজন এত কেন? হ্যাঁ আপু, আমি তো হাঁটতেই পারছি না। পাশ খোলা করে দৌড়াচ্ছি, মাঝে মাঝে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছি, আবার দৌড়। নীলা চাপা হাসি এসে বলে, তোকে বিয়ে করতে পারবো কি না সেই চিন্তায় বেশি বেশি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছি। ভেবেছিলাম দৌড়ালে একটু ওজন কমবে, কিন্তু বাবলা গাছের কাঁটা সব প্রাণ পানিতে ভেস্তে দিল। বাহ কি মেয়ে, জীবনে এরকম কখনো দেখেছি না সন্দেহ আছে। চিন্তায় ভরে বেশি বেশি খায়। হাঁপাতে হাঁপাতেই কোল থেকে নিয়ে নিলাম। হাত দিয়ে ইশারা করে বলতে লাগলাম, না আমি আর পারবো না এভাবে দৌড়াতে। কান ধরছি, কাউকে নিয়ে পালাবো না আর হেল্পও করবো না। বুড়ো দুটো কুচকে গিয়ে কপালে বাজ পড়ছে। মানে সে আশ্চর্য আমার কথা শুনে, কিন্তু কেন সেটা জানার জন্য একটু আমার আগ্রহ নেই। আমি এখন একটু রেস্ট নিতে চাই। যদি মামা এসে যায় তবুও রেস্টটাকে নেব, তারপর না হয় হয়তো দৌড় দেবো। নীলাপো কাটা ঢোকা পানি এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে, তুড়ি বাজিয়ে বলল, তুই না পুরুষ মানুষ, একটা মেয়েকে কোলে তুলে হাতে এতটুকুতেই হাঁপিয়ে গেলি? আপনার কাছে একটু মনে হলো প্রায় 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছে, আর আপনার ওজন অনেক বেশি। ভুল হয়েছে, কেন যে বড় সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেলাম। তাহলে এখন আমরা কি করব? হাঁটুতে ভর করে ঝুঁকে থেকে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে হাত ধরলাম। রিক্সাও যাচ্ছে একটা। চাচা মিয়া, বাস স্টপ যাবেন? রিক্সাওয়ালা আমাদের দিকে প্যাডেল মারতে মারতে দাঁড়িয়ে বলল, ভাড়া একটু বেশি দিতে হবে। সে না হয়তো দিব, তাতে সমস্যা নেই, আপনি শুধু একটা হোটেলের ব্যবস্থা করে দিলেই হবে। চাচা মিয়া আমাদের দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকালো। নীলাপু আমার হাতটা চেপে ধরে পিছনে দাঁড়ালো। ভয় পেয়েছে হয়তো এরকম তাকানো দেখে। আমি বললাম, কি কি সমস্যা আপনার? ভাড়া দিলেই তোলো নাকি? প্রেমিকাকে নিয়ে হোটেলে মজা করবে? তাহলে কিন্তু আমি নিয়ে যাব না, কারণ আমার এরকম একটা মেয়ে ছিল। চাচা মেয়ে সত্যি কথাটা কি বলবো? আমি যেহেতু চাচা বলে ডেকেছি, বিশ্বাস করুন আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বিয়ে করার জন্য পালাইছে, তাহলে উঠো ভাড়া দিতে হবে না। নীলাপু হাতের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে শাড়ির আঁচলে আমাকে জড়িয়ে দিল। রাত বেশি হয়, শীত শীত ভাব। সিনিয়র আপুদের সাথে প্রেম করে একটা সুবিধা হলো, এটা যত্নশীল একটু বেশি পরিমাণেরই। খাতে মাথা রেখে পাশাপাশি বসা। তখন চাচা মেয়ে বলল, বুঝলে তোমাদের মতো আমার মেয়েটাও একজনকে খুব ভালোবাসতো। হঠাৎ চাচার কথায় আকৃষ্ট হলো মন। নীলাপু নড়ে চড়ে বসলো। কার না ভালো লাগে লাভ স্টোরি শুনতে? যদি সেটা বাস্তব জীবনের হয়
তাহলে তো কথাই নেই। তারপর কি হলো চাচা? গরিব মানুষ ছিলাম, মেয়ে সুন্দর হওয়ায় অনেক কষ্টে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু চাচা হো হো করে কেঁদে দিল। কিন্তু কি চাচা? বিয়ের রাতে আমার মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে। শুধু ওর মার জন্য বেঁচে আছি, আর তোমাদের মতো ছেলে মেয়েদের সাহায্য করার জন্য মাঝরাত পর্যন্ত রিক্সা চালায়, যদি কেউ বিপদে পড়ে এই ভেবে। নীলার চোখে পানি। বুঝতে পারলাম কাজী অফিসে নামিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে করানোর জন্য প্রমাণ হলো। ফুলের মালা দিয়ে কাজী অফিসে বিয়ে করে নিলাম। চাচা মেয়ের বুদ্ধি শুনে আমরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। পালানোর পর হোটেল রেস্টুরেন্ট এইসবে বেশি খোঁজ খবর নেওয়া হয়। তোমরা বরং বরং ভাড়া বাসায় থাকো। পরিবেশ ঠান্ডা হলে তারপর তোমাদের বাবা মা নিজে থেকে মেনে নিবে। ভাড়াটে বাসায় রেখে চলে গেল। জোর করে হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললাম, চাচির জন্য একটি নতুন শাড়ি আর আপনার জন্য পাঞ্জাবি। না করবেন না, এটা আপনার জামাইয়ের অনুরোধ। নরম গতির বিছানা, ভালোই। আমি 4 হাত পা ছড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করলাম। মামার ভাই এখনো বুক দুকপুক করছে। নীলাপ এসে বলল, গোসল করতে আসতেছি, তুমি থাকো। শরীর ঘেমে জব জব করছে। তুমি? সূর্য কি উল্টো দিকে উঠলো নাকি? গাল টিপে দিয়ে বলে, অভ্যাস তো করে নিতে হবে নাকি? বিয়ে যেহেতু করেই ফেলেছি, চাইলেই আসতে পারো, একসাথে গোসল করব। সোজা সাপটা বলে দিলাম। আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে নীলাপও বলল, আমি তো তোয়ালাটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম। দরজাটা খুলে হাতে হাত ধরে টান দিতে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের উপর তোয়ালে গুজে রেখেছে, হাঁটুর উপরে তোয়ালে। উফ, চুলগুলো খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা চুল ঢেকে গেছে। কলার চেপে ধরে একটানে বুকের সামনে এনে কপালে কপালটিকে চুম্বন করার চেষ্টায় ব্যর্থ নীলা আপু। আপু, ফুলসজ্জাটা এখানে না করে বিছানায় করলে হয় না? চুপ, আর নয়। মামা তো ভাই বোন, এখন থেকে আপুও ডাকবে না, শুধু জানটুসি। বউ আর বর, বুঝলে? তোয়ালেটা খুলে ধরতেই চোখ চড়া গাছ। রাতের আলোয় সূর্য দেখা সবার কপালে থাকে না, আর আমার সামনে সূর্যটা দাঁড়িয়ে আছে। চোখ মুখ কষলে আবারও তাকালাম। স্বপ্ন দেখছি না তো? তোয়ালে হাত থেকে ছাড়িয়ে নিয়ে জড়িয়ে ধরলো। ঝর্ণা দিয়ে মুষলধারায় পানি ঝরছে আমাদের সমস্ত শরীর জুড়ে। কপালের সিথি বেয়ে পানি বেয়ে পড়ছে নদীর মতো, একে একে বেয়ে যাচ্ছে। দুজনেই ফ্রেশ কিস করতে মগ্ন। ঠোঁটের তালে তাল মিলিয়ে জিভ ছুঁয়ে আদর করতে থাকলাম। সমুদ্রে সমুদ্রে কোমর ধরে নাবির স্পর্শ পেতে কেঁপে উঠল। রাত 3:45। দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখলাম পাশে নীলা নেই। বেলকনিতে কারো ছায়া দেখে পা বাড়িয়ে দিলাম। পেছন থেকে চুলগুলো সরিয়ে দিয়ে খোলা পিঠে কিস করতে করতে বলি, ঘুমাবে না? কাঁধ পার হয়ে তার গাল ঘেঁষে আছে আমার মুখমণ্ডল। গালে হাত রেখে বলে, আজ আমার ঘুম আসবে না। এই রাতটা শুধু তোমার আর আমার। তোমাকে কাছে থেকে পেতে চেয়েছি, আজ সেই রাত। নীলা শরীরে আমার শার্ট পরা, আর আমি তোয়ালে জড়িয়ে আছি মাজায়। পাজা কোল করে এগিয়ে যাচ্ছি বিছানার দিকে। চোখাচোখি হচ্ছে দুজনের চোখ। সকালে যখন ঘুম ভাঙলো তখন নীলা আমার মুখমণ্ডল জ্বলে নিজের চুলে সুরসুরি দিচ্ছে। চোখে মুখে দুষ্ট হাসি। ভেজা চুলে ঘুম ভাঙলো। হাত ধরে টান দিতেই বুকে জড়িয়ে ধরে আঙুল তার কপাল থেকে নাকের উপর দিয়ে ঠোঁটে এসে পৌঁছালো। নিজে নিজের ঠোঁট কামড়ে বলি, মর্নিং কিসটা কে দেবে? চাই কি খোদা মেটে? আঙ্গুলে কামড় দিয়ে লজ্জা আঁকাবাঁকা নদীর মতো একটা দৌড় দিল। হাত কামড়ে লাল করে দিছে। ইস, ব্রাশ করার জন্য বাথরুমে ঢুকে দেখি চোখ মুখ ফুলে গেছে। চোখের কোনো রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। আয়নার সামনে চোখ টেনে টেনে দেখলাম। পাগলি বউ আমার সারা রাত ঘুমোতে দেয়নি। ঘুমালে আবার জাগিয়ে তুলে বলে, ওই ওঠেন, ফুলসজ্জা কি বারবার আসে নাকি? জীবনে একবারই আসে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলে গেল। আচ্ছা, কাল রাতে তো দেখলাম 2টা ব্রাশ, আরেকটা কোথায় গেল? দাঁত কি ব্রাশ দেখে নাকি মাজলেই হলো দাঁত? পরিষ্কার হওয়াটাই বড় কথা, ব্রাশ নয়। গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। চুলে খোপা বেঁধেছে, হলুদ শাড়ি পরনে, কোমরে পেঁচিয়ে গুজে গুজে নাবির একটুখানি নিচে। সামনাসামনি থাকার সময় নাবির একটু নিচেই শাড়ি বেশি পরে থাকে। জাস্ট ওয়াও। একটু ঝুঁকে ময়দা মাখছে। শাড়ির আড়াল থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চিকন কোমরটা। নিজের অজান্তে একটা ঢোক গেলাম। সব পেস্টগুলো বেয়ে পেটে চলে গেছে। হঠাৎ করে কাঁধ থেকে হাত স্লিপ করতে করতে কোমর থেকে নাভির উপর 2 হাতে বুক চেপে ধরি। চমকে গিয়ে ধনুকের মতো কোমর বেঁকে যায়। ময়দা মাখতে মাখতে বলে, তুমিও না? পারো বটে, এভাবে কেউ জড়িয়ে ধরে? ভয় পেয়েছি তো। ধরি তো। এই যে আমি জোরে ধরে আছি। আমাকে আকর্ষণ করার জন্যই তো সব করো নাকি? একটা বিষয় বুঝতেছি না। কাল 2টা ব্রাশ দেখলাম, আজ একটা কেন? এবার ময়দা মাখা রেখে ঘুরে দাঁড়িয়ে তাকালো, চোখে চোখ রেখে, আর গলার দুপাশে হাত রেখে বলে, কেন ফেলে দিছি?
ফেলে দিছো মানে? এটা হলো কার ব্রাশ? থু, তোমার ব্রাশ দিয়ে এতক্ষণ দাঁত মাজছিলাম। কপাল থেকে হাতের নরম আঙ্গুল স্লিপ করতে করতে নাক টিপে দিয়ে বলে, কি হয়েছে? এক ব্রাশে ব্রাশ করলে ভালোবাসা পারে জানো না? এখন থেকে জোর এটাই করতে হবে, আমি যা বলবো তাই, বুঝলা? মাথা ঠিক পিছনে হাত রেখে ঠোঁটে ছোঁয়ার চেষ্টা করতেই বলল, হুম, এখন কোনো কি পারে না? ব্রাশ না করলে মুখে অনেক জীবাণু থাকবে, ব্রাশ পরে। বাচ্চাদের মতো বায়না ধরে বললাম, না না, এক্ষুনি মানে এক্ষুনি দিতে হবে। নীলা বলল, না মানে বোঝো না, যাও ব্রাশ করে আসো। সিনিয়র আপুদের সাথে বিয়ে করারই এক ঝামেলা, কথায় কথায় হুকুম দেখায় আর রাগ দেখায়। হালকা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম। তুই খাবি না? আজ আমি তোকে খাইয়ে দেব। হ্যাঁ, এইটা কেমন ডাক? তুমি সাথে তুই? বুঝলাম না কিছু, পাগল হলে নাকি? না, চেষ্টা করছিলাম তুমি বলে ডাকার, এখন থেকে অভ্যাস করে নিচ্ছি, বুঝছো? পরে বাচ্চা কাচ্চা হবার পর তুই বলে ডাকলে কেমন লাগবে বলো তো? বাহ, সেই চেরিসেনা খাদ্য লুচি। খাদ্য নাকি সন্দেহ? হয়তো এটা আমাদের বংশের প্রধান খাদ্য লুচি। দ্বিতীয় নাম্বারে ভাত। আর কোনো গ্যারান্টি নেই, আমি 100% শিওর। সাথে মাংস আর থকথকে একটু হাঁটু পরিমাণ পানির মতো ঝোল। আমার বংশের ছেলেরা যা বলে আর কি। গালে হাত রেখে বেচারার লুচিগুলোর দিকে তাকিয়ে আছি। কয়েকটা পুড়ে কয়লা হয়ে গেছে, আর বাকিগুলো হসপিটালে অ্যাডমিশন নিতে হবে। কেন যে পালিয়ে বিয়ে করতে গেলাম? সিগারেট খেয়ে চোখের জল ভাসিয়ে দেওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, শুধু সন্দেহ ছিল চোখের পানি যেন শুকিয়ে না যায়। আমার উদাসীনা দেখে নীলা বলল, কাঁদছো না যে? পছন্দ হয়নি বুঝি? আমারটা কেন পছন্দ হবে? পাশের বাড়ির ভাবিদের রান্নায় তো বেশি পছন্দ। একদিন হয়নি এখানে ভাড়া থাকি, এরই মাঝে সন্দেহ করা শুরু করে দিছো? না না মানে নীলা, তুমি এত সুন্দর রান্না করেছো, আমার তো ইচ্ছে করছে এগুলো না খেয়ে দেয়ালে জুড়ে রাখি, আর সেখানে লেখা থাকবে আমার বউয়ের রান্না। খুশি উৎপন্ন হয়ে বলে, সত্যি? সত্যি, বিশ্বাস করো, দেখে পেট ভরে গেছে। এখন থেকে রোজ লুচি মাংস। ইহাকে বলে কোরালের উপর পা মারা। যেভাবে পা পড়ুক না কেন, পা কাটবেই। চেয়ার টেনে বসে বসে লুচি মুখে ঢুকিয়ে দিচ্ছি। কিছুই বলার নেই আজ। পেট খারাপ হবে এটা আমার জানাই আছে, তবে লুচি মাংস এত পরিমাণ লবণ, কেউ মনে হয় না লবণ দেয় এত। 10টা লুচি খাওয়ার পর পেটের উপর হাত রেখে বললাম, আমি একটু বাথরুমে যাচ্ছি, ওকে? বাথরুম থেকে এসে দেখি ফোন। শ্বশুর আব্বা ফোন করেছে। আমাদের আর রক্ষা নেই, কাবা কাবা হাতে ফোন তুললাম। ওবাস থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, মানিলা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি সম্মানের থেকে তুই বেশি বড়, ফিরে আয় না মা। এ তো দেখি মেঘনা চাইতে হারিকেনের আলো। আশ্চর্য, এত তাড়াতাড়ি মেনে নেবে জানতাম না। এপাশ থেকে ছাগলের মতো একটা হাসি দিয়ে, আব্বা সত্যি আসবো, বাটপাড়ি করবে না তো? হারামজাদা, বিয়ে যখন করে নিয়েছিস আসলে কি হবে? চলে আয় আমার মেয়েকে নিয়ে। বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজ শ্বশুর আব্বা। আমি এখন আপনার ভাগ্নে না, জামাই। জামাই হলো দেবতার সমান, সম্মান দিবেন, নয়তো দেশের বাইরে চলে যাব। জামাই বাবা, বাড়ি আসো। নীলার হাত টেনে ধরে বললাম, চলো তোমাদের বাড়ি যাব। শ্বশুর আব্বা মেনে নিয়েছে। নীলা শুধু কাপড়গুলো গুছিয়ে নিল। বউ আমার হেব্বি সুন্দর, যেটাই পরুক না কেন দেখতে সুন্দর লাগে। নীলা অনেক খুশি। শ্বশুরবাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছে। মামার মতো কৃপণ লোক রুমে রং করেছে নতুন করে, তবুও কিপটেমে গেল না। শুধু আমাদেরটা বাদে বাকি সব রুমই ভূতের বাড়ির মতো দেখাচ্ছে। শ্বশুর আব্বাকে পাশে সালাম করার সময় লুঙ্গি টেনে ধরলাম। আব্বা উপরে টানে আর আমি নিচে। অনেক সালাম করছো বাবা, এবার তো উঠো। আপনার মেয়ের পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মন খুশি করে পকেট ভরিয়ে দিন। দোয়া নিয়ে রুমে ঢোকার পর আবার অবাক হয়ে গেলাম। বাসর ঘরের মতো করে সাজানো রুমটা চমৎকার শ্বশুর আব্বা। আমি তো পৃথিবীতে অন্যতম মানুষ যেখানে দ্বিতীয়বার ফুলসজ্জা করতেছি। সবই কপাল। অনেক বছর পর ছাদে সন্ধ্যার সময় বসে আছি। লাঠি বট দিয়ে বউ নীলার পাশে বসলাম। চশমাটা একটু পাঞ্জাবিতে মুছে আবারও চোখে দিলাম। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসে আছি। কাঁপা কাঁপা হাতে রক্ত লাল সূর্যের দিকে আঙ্গুল তাক করে বলে, সূর্যটা অনেক সুন্দর, তাই না? জি জানি বউ, বয়স 50 ছুঁই। চোখে কিছুই দেখতে পাই না ঠিক মতো, শুধু তোমাকে দেখতে পাই। আমাকে আর আগের মতো ভালোবাসো না তুমি। বয়স হয়েছে দেখে অবহেলা করা শিখে গেছো, তাই না? তুমি সেই 18 বছরের যুবতী মেয়ের মতোই সুন্দর আছো, শুধু বদলে গেছে তোমার চামড়া, ভাঁজ পড়ে গেছে কপালে। তবুও তোমাকে ভালোবেসে যাবো মৃত্যুর আগ পর্যন্ত। কুচকে যাওয়া ঠোঁটে চুলের মুঠি ধরে ঠোঁট লাগিয়ে দিলাম। আগের মতো আর পারি না, বুঝছো? বয়সের সাথে মুখের রসকস সব ফুরে গেছে। ভালোবাসা শুধু ঠোঁটে থাকে না, তোমার সাথে কাটানোর সময়টাই আমার সব থেকে বড় পাওয়া। বুকে জড়ে নিলাম বুড়িটাকে। বাকিটা জীবন যেন এভাবে বুড়িটির সাথে পার করতে পারি।
সবাই দোয়া করবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী গল্পে তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।